আজ কলেজে নতুন স্যার আসবে। সকাল থেকেই পুরো কলেজ জুড়ে এক অদ্ভুত উচ্ছ্বাস। মেয়েরা সবাই নতুন জামা পরে এসেছে, কেউ চুলে নতুন স্টাইল করেছে, কেউ আবার গলায় হালকা পারফিউম মেখে এসেছে। সবার একটাই উদ্দেশ্যে নতুন স্যারকে প্রভাবিত করা। তবে একজন আছে যে এইসব কিছুর প্রতি সম্পূর্ণ উদাসীন, সে হলো তুষি। তুষি কলেজের গেটে ঢোকার পর থেকেই দেখছে মেয়েদের হুড়োহুড়ি, কানে আসছে একটাই শব্দ, নতুন স্যার কখন আসবে। সবাই বলছে স্যার নাকি দেখতে ভীষণ হ্যান্ডসাম, সিনেমার নায়কদের মতো স্মার্ট। কেউ কেউ আবার বলছে তিনি নাকি আগে বিদেশে পড়াশোনা করেছেন। কিন্তু তুষির তাতে বিন্দু মাত্র আগ্রহ নেই, সে এসবের ধারের কাছেও থাকতে চায় না। প্রিন্সিপাল সহ অন্য শিক্ষকরা, এমনকি ছাত্রছাত্রীরাও হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে নতুন স্যারকে স্বাগত জানাতে। সবাই হাসছে, কেউ কেউ আবার আয়নায় নিজের মুখ দেখছে, চুল ঠিক আছে তো, লিপস্টিক ঠিকঠাক আছে তো, এইসব নিয়েই ব্যস্ত সবাই। কিন্তু তুষি দাঁড়িয়ে আছে এক কোণে, মুখে বিরক্তি আর চোখে উদাস ভাব নিয়ে। তার পাশে দাঁড়িয়ে আছে সামিয়া, তুষির বান্ধবী সামিয়া। সামিয়া একগাল হেসে তুষিকে বলে, কিরে তুষি, তুই এত কেমন হয়ে আছিস কেন? একটু উত্তেজনা নেই তোর ভিতরে? আজ কিন্তু নতুন স্যার আসছে রে, শুনেছি দেখতে নাকি পিনসির মতো। স্যারের টিচিং ভিডিও দেখেছিলাম মনিটরে। সামিয়ার এমন কথা শুনে তুষি ঠোঁট বাঁকিয়ে বলে, তুই একবার শান্ত হয়ে দাঁড়া। এত লাফালাফি কেন? পাটা ভর্তা করে দিবি আমার? আর তোর স্যারকে তুই দেখ বেশি করে। ও মা, তুই এমন করিস কেন? আজকের দিনটা স্পেশাল, শুনেছিস না? নতুন স্যার নাকি একদম হিরোর মতো দেখতে। ইস, আমার তো দেখা না হওয়া পর্যন্ত ধৈর্য হচ্ছে না। কখন যে উনি আসবে ভালো লাগে না। তুষি বিরক্ত হয়ে বলে, তুই কি বন্ধ করবি তোর নাটক? আমি এসব লুচোমো বুঝি না। নতুন স্যার আসুক বা না আসুক কিছু যায় আসে না আমার। ঢং মারিস না রে তুই, যত সব বড় বড় কথা। তুই না এমন একটা লোকের জন্য পাগল যাকে কোনোদিন দেখিসও না। আচ্ছা, তুই না ফেসবুকে কার সাথে প্রেম করিস? তুষির চোখ লাল হয়ে ওঠে, সে রেগে বলে, সামিয়া, রাজের ব্যাপারে একটা উল্টাপাল্টা কথা বলবি না, নাহলে এইখানেই তোর চুলগুলো সব টেনে ধরে উঠিয়ে ফেলবো। পাইছে এক আবুল কোথা থেকে, যাকে কোনোদিন দেখেনি তার জন্য প্রাণ দিচ্ছে, কিছু বললে ফুঁসছে। ঢং। কি বলি তুই? দোস্ত, সিনক্রেট করিস না, এখন সবাই তাকিয়ে আছে, এখনই হয়তো। ওর কথা শেষ হওয়ার আগেই হঠাৎ মেয়েদের চিৎকারে চারদিক কেঁপে ওঠে। সবাই বলে ওঠে, আসছে নতুন স্যার আসছে। এমন সময় কলেজের গেটের বাইরে এক দামি হোয়াইট গাড়ি এসে থামে। মুহূর্তেই পুরো পরিবেশ থমকে যায়। গাড়ির দরজা খুলে দেখা যায় কালো রঙের একজোড়া জুতো মাটি স্পর্শ করছে। তারপর ধীরে ধীরে বেরিয়ে আসে সে, মানে নতুন ইংরেজি বিভাগের লেকচারার নিলয় চৌধুরী। সবাই একদম নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে সেদিকে। সেই সাথে ফিসফাস করে কেউ কেউ বলে ওঠে, ওমা, এ তো টিচার দেখতে নয়, সিনেমার হিরোর মতো দেখতে। এ কেমন চেহারা রে বাবা! কালো কোট, কালো প্যান্ট, ভিতরে হালকা রঙের সাদা শার্ট, কালো সানগ্লাসে ঢাকা চোখ, চুলগুলো হালকা খাড়া, ঠোঁটে লাল আভা, এক হাতে ফাইল, অন্য হাতটা প্যান্টের পকেটে রেখে ধীর পায়ে এগিয়ে আসছে। তার চলার ভঙ্গিতেই এমন এক আত্মবিশ্বাস যেন পুরো পৃথিবী তার দিকে তাকিয়ে আছে, আর সে সেটা জানেও। মেয়েদের মুখ হা হয়ে গেছে, অনেকে নিঃশব্দে ফোনে ছবি তুলছে, কেউ কেউ আবার ফিসফিস করে বলছে। এই জন্যই স্যারের জন্য সবাই পাগল। স্যারের কাছে এসে এক এক করে সবাই ফুল দিচ্ছে, হাসছে, কথা বলছে। নীলয় প্রত্যেককে হাসি মুখে ধন্যবাদ দিচ্ছে, কিন্তু এক কোণে দাঁড়িয়ে তুষি শুধু অন্যদিকে তাকিয়ে আছে, যেন তার চারপাশে যা কিছু ঘটেছে সে সব তার জীবনের বাহিরের কোনো গল্প। কিছুক্ষণ পর নিলয় তুষির দিকে এগিয়ে আসে। তুষি সেদিকে না তাকিয়েই অন্য মনে চোখ নিচু করে ফুলটা এগিয়ে দেয়। ঠিক তখনই সামান্য পা সরে গিয়ে নিলয়ের জুতার উপর এসে পড়ে তুষির পা। নিলয় একটু কেঁপে উঠে বলে, হোয়াট দ্য হেল! তুষি চমকে সামনে তাকায়, চোখ তুলে তাকাতেই তার নিঃশ্বাস যেন আটকে যায়। কিছুক্ষণের জন্য সময় থেমে যায় তার জন্য। এত কাছ থেকে নিলয়ের মুখটা যেন অবাস্তব সুন্দর লাগে। নিলয়ের চোখ দুটো গভীর, ঠোঁটে হালকা হাসি লেগে আছে, চোয়াল শক্ত হয়ে আছে। তুষির বুকের ভিতর কেমন একটা শব্দ হয়, যেন নিজের হার্টবিট সে নিজেই শুনতে পাচ্ছে। তুষি দ্রুত পা সরিয়ে তোতলাতে তোতলাতে বলে, সরি স্যার।
নিলয় কিছু না বলে শুধু তাকিয়ে থাকে তুষির দিকে। তার ঠোঁটে হালকা হাসি, চোখে এক অদ্ভুত রহস্য যেন। কয়েক সেকেন্ড পরে নিলয় মৃদু গলায় বলে, ইটস ওকে। তুষি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কানে ভেসে আসে মেয়েদের ফিসফিসানি, কিন্তু তুষি শুনতে পাচ্ছে না কিছুই। তার চোখে মনে মাথায় এখন শুধু একটাই নাম বাজছে, নিলয়। যে নামটা এতদিন ছিল শুধু কল্পনায়, আজ সে সামনে দাঁড়িয়ে বাস্তব হয়ে গেছে তার স্বপ্ন। আর তুষি বুঝে যায় তার গল্পটা আজ থেকে নতুন করে শুরু হলো। তুষি আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে সামিয়ার হাত টেনে কোনো রকম সেই জায়গা থেকে চলে যায়। যেন এক অদৃশ্য টানে সে সরে আসতে চাইছিল সেই চৌম্বক আকর্ষণ ক্ষেত্র থেকে। যাওয়ার সময় সামিয়া বারবার ঘাড় ঘুরিয়ে স্যারকে দেখছে। তার চোখে স্পষ্ট মুগ্ধতা, যা তুষির বিরক্তির কারণ। স্যার নিলয় আহমেদ 2 আঙ্গুল দিয়ে সানগ্লাসটা খুলে তুষিদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তার তীক্ষ্ণ দৃষ্টি যেন পথ অনুসরণ করে। মনে মনে তিনি বলে ওঠে, এই মেয়ে প্রথম দিনে এমন কাণ্ড করলো, একটু কি সৌজন্য বোধ নেই? তার সামনে এসে প্রিন্সিপাল হাসি মুখে বলেন, ওয়েলকাম টু আওয়ার কলেজ মিস্টার নিলয় আহমেদ। নিলয় এগিয়ে এসে বলে। ও ইয়েস। দুজন হাত মিলিয়ে অফিস রুমের দিকে যান। যাওয়ার সময় একবার পেছন ফিরে তুষিকে দেখার চেষ্টা করে নিলয়। চিকন লম্বা ফর্সা মেয়েটার মুখ বারবার তার চোখের সামনে ভাসছে। টানা চোখ, ঘন চোখের পাপড়ি, লাল ঠোঁট আর লম্বা চুলে সেই মুখখানা শুধু ভাসছে নিলয়ের মনের চোখে। সাধারণত পেশাদারিত্বের মোড়কে ঢাকা নিলয়ের মন আজ যেন কিছুটা চঞ্চল। নিলয় অফিস রুমে চলে গেলে সব মেয়েরা তাকে নিয়ে কথা বলতে শুরু করে। কি অ্যাটিটিউড, কি স্টাইল, কি স্মার্ট, এক কথায় পারফেক্ট। মন কেড়ে নেওয়ার মতো মানুষ। তাদের এমন ফিসফিসানি মুহূর্তেই যেন কলেজ করিডোরে এক নতুন গুঞ্জনের জন্ম নেয়। তুষি সামিয়াকে নিয়ে মাঠের এক কোণে চলে যায়। সে ভাবতে থাকে লোকটাকে নিয়ে সবাই এমনিতেই মাতামাতি করছে না। লোকটার মাঝে সত্যি এমন কিছু আছে যা দৃষ্টি আকর্ষণ করে। তুষি দাঁড়িয়ে আছে। সামিয়া রাগ নিয়ে বলল, আমাকে টেনে আনলি কেন? তোর ভালো লাগছিল না? কিন্তু আমার তো সেই ভালো লাগছিল স্যারকে। তুষি কোনো উত্তর দেয় না। সামিয়া আরো রেগে বলে, কিরে, কথা বলিস না কেন? কি ভাবছিস তুই? বল, কেন আনলি? সামিয়ার কণ্ঠস্বর চড়ে যায় বেশ বিরক্তিতে। তুষি বলে, চুপ করবি তুই? তোকে দেখে মনে হচ্ছিল চোখ দিয়ে গিলে ফেলেছিলি তুই স্যারকে। আর এই লোকের সামনে দাঁড়িয়ে থাকতে আমার দম বন্ধ লাগছিল। তুষির কণ্ঠে স্পষ্ট বিরক্তি। তবে সামিয়ার এসবে কিছু যায় আসে না। তাতে তোর কি? সবাই তো তাই করছিল, তুই কেন এত নাটক করছিস? সামিয়া প্রতিবাদ করে। তবে তুষি বলে, চল, ক্লাস শুরু হয়ে যাবে। তুষি কথা না বাড়িয়ে হাঁটা শুরু করে। পাশ থেকে সামিয়া বলে, ইস, আজ যদি নতুন স্যারটা শুরুতেই আমাদের ক্লাস নিত। সামিয়া আক্ষেপ করে বলে কথাটা। তুষি রাগে সামিয়ার দিকে তাকায়। তার চোখে যেন আগুন লেগে থাকে। তুষি বলে, আর একটা কথা বলে তোকে মেরে তোর দাঁত ফেলে তোকে ফোকলা বানিয়ে দেব, মনে থাকে যেন। তুষির কথা শুনে সামিয়া ভয় পেয়ে চুপ করে যায় এবং তুষির সাথে যেতে থাকে। ওরা দুজন ক্লাসে এসে বসেছে। 1 মিনিটও হয়নি তার ভেতরেই তুষির বিরক্তি ভাব চলে এসেছে। কারণ ক্লাসের মাঝে থাকা যেন অসম্ভব হয়ে উঠেছে। শুধু নতুন স্যার আর নতুন স্যার নিয়ে সব মেয়েদের মুখে এই এক মানুষের নাম ডাক। এক একজন এক এক কথা বলছে। সবাই তার স্মার্টনেস আর সৌন্দর্য নিয়ে কথা বলেছে। তারা বলা বলি করছে ওনার সাথে যদি রিলেশন করা যায়, এমন একজন মানুষকে পেলে জীবন ধন্য। এখন থেকে প্রতিদিন সেজেগুজে আসবে যদি একবার ওনার নজর পড়ে। আরো কত রকম কথা। তাদের উচ্চাসা আর উত্তেজনা যেন ক্লাসের গম্ভীর পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। তুষি শুধু এই গুঞ্জনগুলি বিরক্ত লাগছে। তার মনে হচ্ছে কলেজের প্রতিটি কোণায় যেন নিলয় আহমেদের উপস্থিতি আর আলোচনা তাকে তাড়া করছে। সে কোনোভাবেই এই আগ্রহের ঢেউয়ে গা ভাসাতে পারছে না। কানে হাত দিয়ে চোখ বন্ধ করে নেয় সে। মুহূর্তে ভাবনার জগতে ডুব দেয়। এই কোলাহল থেকে দূরে তার মন কেবল এক কল্পিত জগতে বিচরণ করে। সে ভাবতে থাকে কবে তার স্বপ্নের রাজের সাথে তার দেখা হবে। সেই রাজ যে হয়তো নিলয় আহমেদের মতো বাহ্যিক সৌন্দর্যের অধিকারী না হলেও তার মন হবে আকাশের মতো বিশাল, যে তাকে এই লোক দেখানো দুনিয়া থেকে দূরে রাখবে। তুষির মন তখনও রাজ্যের স্বপ্নে বিভোর।
আর ক্লাসে সব মেয়ের চোখ তখনও নিলয় আহমেদের রূপে। দুটি ভিন্ন জগৎ যেন এক ক্লাসরুমে সহাবস্থান করছে। তুষি অপেক্ষা করে তার স্বপ্নের রাজের, আর বাকি সবাই মুগ্ধ নিলয় আহমেদের আবির্ভাবে। এমন সময় নিলয় স্যার ক্লাসে আসে। সবাই খুশি মনে দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। স্যার সবাইকে বসতে বললেও মেয়েরা যেন বসেই থাকতে ভুলে গেছে। তাদের চোখ আটকে আছে নতুন স্যারের দিকে। চকচকে কালো শার্ট, গম্ভীর চাহনি, কণ্ঠে ধীরতা, সব মিলিয়ে এক অন্যরকম আকর্ষণ। নিলয়ের নজর গেল তুষির দিকে। বাকিদের ভেতরে সে আলাদা। মেয়েটি বসে আছে ক্লাসের এক কোণে, নিজের জগতে হারিয়ে। চোখ বন্ধ করে ঠোঁটের কোণায় অচেনা এক হাসি লেগে আছে ওর। যেন চারপাশের কিছুই সে শুনছে না, দেখছেও না। তুষির পাশেই বসে আছে সামিয়া। তুষি কানে হাত দিয়ে চোখ বন্ধ করে বসে আছে নিজের ভাবনার রাজ্যে। তার কল্পনার জগতে এখন রাজ নামের এক মানুষ ঘুরছে, যাকে সে প্রতিদিন মনে মনে ডাকে, যাকে একবার চোখে দেখার জন্য সে ইকোনমিক্স নিয়ে অনার্সে ভর্তি হয়েছে। নিলয় তুষির দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ, তারপর কপাল কুঁচকে বলল, সবাই বসো। সবাই বসে পড়ে। নিলয় কিছুক্ষণ তুষির দিকে তাকিয়ে থাকে। সামিয়া নিজ দিয়ে ইশারা করে তুষিকে চোখ খুলতে বলল, কিন্তু কোনো ফল হলো না। তুষি তখনও কল্পনায় ডুবে আছে। অবশেষে নিলয় ধৈর্য হারায়, টেবিলে সজোরে এক থাপ্পড় মারে। ঠুস শব্দে পুরো ক্লাস কেঁপে উঠেছে। তুষিও চমকে চোখ খুলে উঠে দাঁড়ালো। সামনে নতুন স্যারকে দেখে সে একেবারে হতভম্ব হয়ে গেছে। নিলয় গম্ভীর কণ্ঠে বলল, এটা ক্লাসরুম, তাই না? ঘুমানোর জায়গা নয়। নিলয়ের এমন কথা দিয়ে তুষির মুখ শুকিয়ে গেল, ঠোঁট কাঁপছে ওর। কাঁপতে কাঁপতে বলে, স্যার আমি আসলে ড্যাম ইট, অ্যান্সার মি। নিলয়ের গলা কড়া হয়ে ওঠে। তুষি তোতলাতে তোতলাতে বলল, সরি স্যার। সরি? এত ভুল হয় কি করে? তখনও তো আমার পায়ে পা লাগিয়ে দিয়েছিলে। এখন এলাম ক্লাসে, না দাঁড়িয়েছো না খেয়াল করেছো, উল্টো এখন আবার স্বপ্নে হারিয়ে গেছো। তুষি কিছুই বলতে পারে না। নিলয় আবার বলল, কিছু বলছি, উত্তর দাও। সরি স্যার। হোয়াট দ্য সরি? তুষি ভয়ে কাঁদছে, তবুও সাহস করে বলল। স্যার সরি, মানে আমায় মাফ করে দিন। নিলয় চোখ ছোট্ট করে তাকালো, ঠোঁটে হালকা কটাক্ষের হাসি। তারপর গম্ভীর কণ্ঠে বলল, নেক্সট টাইম যেন না হয়। এতটুকু বলেই সে ক্লাস নিতে শুরু করে। ক্লাসে আবার শান্তি ফিরে এলো, কিন্তু তুষির মনে তোলপাড় শুরু হয়ে গেছে। নতুন স্যার এসে প্রথম দিনেই এমন ধমক। ওর চোখে জল এসে গেছে। অন্য মেয়েরা আবার সেই নিলয়ের প্রতি কথা গিলছে। কেউ খাতায় কিছু লিখছে, কেউ বা শুধু তাকিয়ে আছে। তুষির মন কিছুতেই পড়ায় বসছে না। মনে মনে বিড়বিড় করে বলল, সামিয়ার বাচ্চা, তোকে অ্যানাকোন্ডার মতো চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে আমার। সামিয়া অবাক হয়ে তাকিয়ে বলল, কি? যা শুনেছিস ঠিক তাই। আমি আবার কি করলাম? তুই তো নিজের রাজকে নিয়ে দিবা স্বপ্নে চলে গিয়েছিলে। আমি তো তোকে ডেকেও ছিলাম, তুই শুনিস না। এখন স্যারের বকা খেয়েছিস, এতে আমার দোষ কি? দোষ তোরই। ওই বান্ধুর মুখ দিয়ে কে কে বলেছিল আজ নতুন স্যার এলে ভালো হতো? তুই বলেছিলি বলিতে এই রাক্ষসটা এসে আমার উপর বজ্রপাত করে। তোর মুখটাই অপয়া। তুই এমনই পাগলি তুষি, সব দোষ আমার কাঁধে চাপিয়ে নিজে বেঁচে গেলি। হ্যাঁ, তোরই সব দোষ। ওই রাক্ষসটা চোখ রাঙিয়ে কি ধমক দিল, তুই তো কিছুই বললি না। বান্ধবী নামে কলঙ্ক তুই। আরে বাবা, তুই এখনো থামিসনি? স্যার তো খারাপ কিছু বলেননি, বরং ঠিকই বলেছে। ক্লাসে এমন দিবা স্বপ্ন দেখা ঠিক না। তুষি গম্ভীর মুখে বলল, ওর নামটা শোন নিলয়, নামেও একটা ঠান্ডা ভাব আছে, কিন্তু কাজ আগুনের মতো। রাক্ষস একটা। কোনো স্যারকে এমন করে নাকি কখনো? এমন সময় নিলয়ের গলা পিছন থেকে ভেসে এলো। অন্য স্যাররা কি করে? তুষি থতমত খেয়ে যায়। সে বলে, কিছু না স্যার, মানে নিলয় চোখ সরু করে তাকিয়ে বলে, তুমি কিছু বলছিলে মনে হয়। না না স্যার, আমি কিছু বলিনি। ও, বুঝলাম। তাহলে মনোযোগ দিয়ে শোনো, কারণ পরের ক্লাসে তোমাকেই প্রশ্ন করব। এ কথা শুনে পুরো ক্লাসে হালকা হাসির রোল উঠল। তুষি লজ্জায় মাথা নিচু করে। একটা সময় ক্লাস শেষ হলো, সবাই বাইরে চলে যায়। তুষি এখনো চুপচাপ বসে আছে। সামিয়া ধীরে বলল, তুই তো বলেছিলি রাজের জন্য ইকোনমিক্স নিয়েছিস,
এখন দেখ, রাজ না এলেও রাজের মতো কেউ তো এসেছে। তুষি চোখ রাঙিয়ে বলল, চুপ কর শামু, ওই রাক্ষস রাজের মতো নয়। ওর দিকে তাকালেই হার্টবিট বেড়ে যায়। সামিয়া হাসে। তাহলেই তো ঠিক আছে, যার দিকে তাকিয়ে হার্টবিট বাড়ে সেই তো আসল বিপদ। তুষি হালকা হাসে। পরের দিন ক্লাসে তুষি আর সামিয়া এসেছে। কিছু সময় পর ক্লাস শুরু হয়, তবে নিলয় তখনও আসেনি। তুষি সামিয়াকে বলে, সামিয়া কালকে তোর জন্যই বকা খেয়েছে ওই খাটাস স্যারের কাছে। নিজেকে হিরো মনে করে, হ্যাঁ ঠং। আমার জন্য নাকি? হ্যাঁ তোর জন্যই তো তুই যদি। এমন সময় নিলয় পেছনের দরজা দিয়ে প্রবেশ করে। ওদের পেছনে এসে দাঁড়িয়ে তুষিদের কথা শুনতে পেয়ে বলে, লিসেন, এইদিকে তাকাও। কে কে? ওদিকে নয়, এদিকে। ওরা ঘুরতেই চমকে ওঠে। নিলয় দাঁড়িয়ে আছে। তুষি মাথা উঁচু করে সামনে তাকাতেই দেখে নিলয় প্যান্টের মাঝে হাত গুজে দাঁড়িয়ে আছে। তুষির সাথে সাথে উঠে দাঁড়ায়, সাথে বড় একটি ঢোক গেলে। নিলয় বলে, কালকে আমি ক্লাস করাতে আসছিলাম, তোমার নন স্টপ বকবক শুনতে নয়। নিজের কারণে বকা শুনবে আবার দোষ দিবে অন্য কাউকে। না মানে, সেই কখন থেকে দেখছি মাথা নিচু করে রেখেছো। এখানে না আসলে তো জানতামই না তুমি কি কি বলছিলে। বের হও ক্লাস থেকে। নিলয়ের কথায় তুষি মাথা তুলে তার দিকে তাকায়। নিলয় সাথে সাথে বলে, কি হলো, বললাম না বের হও। তোমার ক্লাস করার দরকার নেই। সরি স্যার। শাট আপ, বের হও এখনই। নিলয়ের ধমক শুনে তুষি তাড়াতাড়ি ব্যাগটা হাতে নেয়। তারপর আবার নিলয়ের দিকে তাকায়। নিলয় বলে, ব্যাগ রাখো, ক্লাস থেকে বের হও। কি? বললাম ক্লাস থেকে বের হও। বারান্দায় চুপ করে দাঁড়িয়ে থাকো, এটাই তোমার পানিশমেন্ট। স্যার আর হবে। নিলয় কিছু না বলে তুষির হাত ধরে টেনে দরজার কাছে নিয়ে যায়। এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে। স্যার। তুষি আর কিছু বলতে পারে না। নিলয় ক্লাসে ঢুকে গেলেই তুষি মুখ ভেঙচি কাটে। ঢং ঢং দেখলে গায়ে আগুন জ্বলে। আরে যা যা, তোর মতো কত ছেলে আমার কাছে আসলো আর গেল, আর উনি আসছে কোন ঢং। উনি ভাবে না যেন জানি নাকি আমি, হ্যাঁ? আরে তুমি একটা ঢং, ঘোড়ার আন্ডা। স্যারকে এইসব বলা ঠিক হচ্ছে? আরে দূরে স্যার এমন করলে স্টুডেন্টরা তো এমন বলবেই। তুষি নিজের মনেই বিড়বিড় করে চুপ হয়ে গেল। নিলয় ভিতরে ক্লাস করাচ্ছে। তুষি আবার বকবক করা শুরু করে একা একা। হায় রাজ চৌধুরী, কবে আমি আপনাকে দেখব? আর কতদিন লুকিয়ে থাকবে? 1 বছর উপর তো হলো অপেক্ষা করছি। আর কবে দেখা দিবেন আপনার তুষিকে? আপনাকে দেখার জন্য তো আমি উদ্বিগ্ন হয়ে আছি। হায় আল্লাহ, ওনাকে আমার সামনে আনো আল্লাহ, প্লিজ প্লিজ প্লিজ। তুষি দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে আল্লাহর কাছে তার মনের কথা জানাচ্ছে। নিলয় তুষির কাছে গিয়ে আস্তে আস্তে বলল, কার জন্যে এত অপেক্ষার প্রহর গোনা? কার জন্যে এত উদ্বিগ্নতা? কার জন্যই বা এভাবে সময়ে অসময়ে আল্লাহর কাছে এত দোয়া চাওয়া? ফিসফিসানি কথা কানের কাছে শুনে তুষির অন্তর কেঁপে ওঠে, সারা শরীর কাটা দিয়ে ওঠে। হতমত খেয়ে চোখ খুলে নিলয়কে দেখে ঢোক গিলল। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তুষি নিলয়ের দিকে। চলো। কোথায়? আমাকে ফার্দার প্রশ্ন করবে না। আই ডোন্ট লাইক ইট। নিলয় টানতে টানতে তুষিকে মাঠ দিয়ে নিয়ে গেল। আর সবাই হাঁ করে তাকিয়ে আছে। নিলয়ের জন্য বরাদ্দ করা রুমে তুষিকে নিয়ে যায়। চেয়ার টেনে বলে, বসো। মানে? সিট ডাউন। কেন? নিলয় চোখ গরম করে তাকায়। তুষি তাড়াতাড়ি চেয়ারে বসে। নিলয় নিজের চেয়ারে বসে। তুষি অনেক অস্বস্তি ফিল করছে। নিলয় তার দিকে তাকিয়ে আছে। সে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছে, যার ফলে বাতাসের সামনের চুলগুলি তার মুখ ঢেকে দিচ্ছে। তুষি বারবার সরাচ্ছে, ফ্যানের বাতাসে আবার এলোমেলো করে দিচ্ছে। নিলয় মুচকি হেসে উঠে দাঁড়িয়ে তুষির দিকে হাত বাড়িয়ে দিলে তুষি একটু পিছনে হেলে পড়ে। নিলয় তার চুলের দিকে হাত বাড়িয়ে দিয়ে ঠিক করার বদলে এলোমেলো করে দেয় আরো। তুষি চুল ঠিক করে মুখ ভেঙচি কাটে। নিলয় জোরে হেসে ওঠে। তুষি ভাবতে থাকে, আজব, উনি আমাকে এখানে সঙ্গের মতো বসিয়ে কেন রেখেছে? কি অদ্ভুত আচরণ! কোন স্যার স্টুডেন্টের চুল এমন করে? এ তো আমার থেকেও অদ্ভুত। যাই হোক, ভালোই হলো সবাই আমাকে অদ্ভুত অদ্ভুত বলে। এখন না হয় তাকে দেখিয়ে বলবো উনি আমার থেকেও অদ্ভুত। তুষি আরো বেশ কিছু সময় বসেছিল। পুরোটা সময় নিলয় তুষির দিকেই অপলকহীন তাকিয়েছিল। বেশ কিছু সময় দুজন এভাবেই বসেছিল। নিলয়ের চোখে ছিল তুষির মুগ্ধতা।
আর তুষির শুধু ছিল বিরক্তি। তারপর নিলয় তুষিকে জোর করে কিছু বিষয় বুঝিয়ে দিল। তারপর তুষিকে ছুটি দিয়ে দেয়। যাওয়ার আগে তুষিকে বলে দিল, এমন ভুল যেন আর না হয়, এবং কারো জন্যে এত অপেক্ষার পাহাড় পাড়ি না দিয়ে নিজেকে নিয়ে ভাবো। নিলয়ের কথাই তুষি কোনো পাত্তা দিল না। তা সে বেশ বুঝেছে। তুষি একটু নাক ফুলিয়ে চলে গেল। যেতে যেতে বলতে থাকে, ওটা যেমনই হোক, মন্দ না। ধর তুষি, তুই এত ভাবছিস কেন? তাড়াতাড়ি বাসে গিয়ে ঘুম দে। রাজকে নিয়ে কল্পনা করলেও তোর মন মাথা দুটোই ঠিক থাকবে। তুষি তাড়াতাড়ি করে বাসায় চলে যায়। আজ একটু শান্তিতেই আসতে পেরেছে। বখাটে ছেলেটাকে আজ আর দেখা যায়নি। তুষি বাসায় এসেই শাওয়ার নিতে চলে যায়। তার মা সিনথিয়া এসে খাওয়ার জন্য অনেক ডেকে গেছে, কিন্তু সে মানা করে দিয়েছে যখন তার সময় হবে তখন সে খেয়ে নিবে। শাওয়ার নিয়ে ভিজে চুলগুলি ছেড়ে সে ব্যালকনিতে চলে আসে। মুক্ত বাতাসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তুষি। এমন সময় নিচ থেকে তার দিকে দুটি চোখ নজর দিচ্ছে। একজোড়া চোখ লুকিয়ে থেকে তুষির দিকে অপলক তাকিয়ে আছে। তুষি জানে না। সে কিছু সময় পর নিজের রুমে চলে যায়। গিয়ে এক ঘুম দেয়। রাজকে সে কল্পনায় আঁকে। ড্রিম বয় তার স্বপ্নেই থেকে গেল। কবে যে সে তার সামনে আসবে তা তুষির জানা নেই, কিন্তু তবুও কল্পনা জল্পনা করতে সে পিছু হাঁটে না। রাজ চৌধুরী বিখ্যাত বিজনেসম্যান। শুধু যে দেশ জুড়ে তার নাম তা নয়, বিদেশেও তার নাম ডাক প্রচুর। ইভেন বিশ্বের সেরা বিজনেসম্যানের তালিকায় সে দ্বিতীয় স্থান কেড়ে নিয়েছে। রাজের বয়স তেমন নয়, 28 বছর বয়সী এই ছেলে বিশ্বের মাঝে নাম ডাক তৈরি করে নিয়েছে। উদ্দাম সাহস, চেষ্টা আর স্বপ্ন তাকে সেখানে নিয়ে পৌঁছেছে। এত নাম ডাক হলেও তাকে চেনার মতো মানুষের বড্ড অভাব। সে নিজের প্রাইভেসি নিয়ে চলে, মিডিয়ার সামনেও আসে না। কখনো কোনো ক্যামেরায় তাকে আজ পর্যন্ত দেখা যায়নি। সে কখন কোথায় কোন দেশে থাকে তা তার গার্ডরা ছাড়া আর কেউ জানে না। কানাঘুষা শোনা গেছে তাকে দেখতে কোনো প্রিন্সেসের চেয়ে কম নয়। এত বড় একজন ব্যক্তিত্ব, পুরুষ সম্পূর্ণ মানুষ হয়েও সে সবার অগোচরে। তার নাম সবার মুখে, তবে চোখে দেখা নয়। তুষিও তাকে দেখেনি, যা শুধু নাম ডাকি শুনেছে। তুষি কতবার দেখতে চেয়েছে, কিন্তু কাজ হয়নি। মানুষের নিষিদ্ধ তার আর অদৃশ্য বিষয়ে প্রবল ঝোঁক বিদ্যমান। তুষিরও হয়েছে তাই। না দেখেই সে রাজ মশগুল। রাজ অন্তপ্রাণ তার। চোখে দেখেনি, তবু মারাত্মক এক ইচ্ছে মনে পোষণ করে রেখেছে। দেশের নাম করা এমন এক মানুষের সাথে সবারই তো দেখা করতে ইচ্ছে হয়। তুষিরও খুব করে হয়। সবাই নায়ক, খেলোয়াড় বা বিশিষ্ট কোনো ব্যক্তিকে পছন্দ করে, মনে মনে কত আশা করে। তুষিও করে। রাজকে নিয়ে, সেরা বিজনেসম্যানকে নিয়ে আরো অনেক স্বপ্ন, কল্পনা জল্পনা আছে। তুষি তো অনেক ছেলেকে রিজেক্ট করেছে। তারা দেখতেও তেমন ছিল, প্রভাবশালীও ছিল। দেখতে তো সে রূপে কোনো অংশে কম নয়। যে কোনো ছেলে নজর কাড়া সৌন্দর্য তার। তবুও তুষি তাদের সবাইকে মানা করে দিয়েছে। তুষি তো মনে মনে ঠিকই করে নিয়েছে সে রাজকে ছাড়া বিয়েই করবে না। দরকার হলে চিরকুমারী থাকবে। বিয়ের নামটাও শুনতে চাইবে না। বাবা বা মা কেউ বিয়ের কথা তুললে সে চিল্লায়, বাসা মাথায় তুলে নেয়। যা মুখে আসে অদ্ভুত সব কথা বলে। নিজেকে রুমে আটকে রাখে। পরিস্থিতি ঠিক হলে আবার বদ্ধ ঘর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। পরের দিন তুষি বের হয়। রাস্তায় সামিয়াকে কল দেয়। তুষি দেরি হয়ে যাওয়াতে সামিয়া কলেজের সামনেই তার জন্য অপেক্ষা করছে। তুষি রিক্সা ভাড়াটা দিয়ে নামতে বলল, তাল গাছের মতো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিস কেন? গেটটা পার করলেই পারতি। ভাব দেখাচ্ছিস যে তুই আমার জন্য দাঁড়িয়ে আছিস? আমি কি করব? তুই তো দেরি করে ঘুম থেকে উঠিস তাই। থাক, আর ট্যাংরা মাছের মতো ভাব দেখাতে হবে না। আমার ঘুম নিয়ে এত মরিস কেন বুঝি না আমি। দেখিস তুই ঘুম গাধা এক জামাই পাবি। কি? মাথা, তাড়াতাড়ি চল। সামিয়ার কথা না বাড়িয়ে দুজনে কলেজের ভেতরে ঢুকে গেল। একটু পর নিলয় ক্লাসে আসতেই তুষি না পেরে সবার সাথে উঠে দাঁড়ায়। নিলয় সবাইকে কিছু ইম্পর্টেন্ট বিষয় বুঝিয়ে দেয়। বিদেশ থেকে কোর্স শেষ করে এসেছে কি এমনি এমনি। ক্লাস শেষের এক পর্যায়ে নিলয় তুষির সামনে যেয়ে বলে, অফিস রুমে এসো, দরকার আছে। এটা বলেই চলে যায়। আর সবাই হাঁ করে তাকিয়ে থাকে তুষির দিকে। তুষি এতটা ভেবে নিলয় এর কথাই তার কাছে যায়। আসবো স্যার? হুম। আপনি প্লিজ আমাকে
আর ক্লাসের সবার সামনে এমন করে অফিসে আসতে বলবেন না। কেন? এমনি। কেন, কেউ কিছু বলেছে? কেউ না বলেও ভাবে অনেক কিছু। নিলয় নিজের ফোন রেখে উঠে দাঁড়ায়, তার কাছে গিয়ে বলে, কিভাবে? আসলে কি হলো বলো? জানি না স্যার। তাহলে আমি যখন বলবো তখন আসবে তুমি? পারবো না। কথাটা বলে তুষি চলে যেতে পা বাড়ায়। তখনই নিলয় তার হাত ধরে থামায়, হ্যাচকা টানে নিজের কাছে টানে, তারপর বলে, আমি কোনো রকম না শুনতে অভ্যস্ত নই। আমার ডিকশনারিতে না নেই। সো তো কি? প্রশ্ন করছো আমায়? আপনাকে আমি প্রশ্ন করতে যাবো কেন? ছাড়ুন। তুষি একটু ঝাড়ি দিয়ে নিলয়ের হাতের আবদ্ধ থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। নিলয় এবার রেগে তুষির বাহু টেনে দেয়ালের সাথে চেপে ধরে, দাঁত কটমট করে বলে, না, আমি প্রশ্ন শুনতে চাই। আর না আমার কথা না শোনা মানতে চাই। আমার রাগ ওঠেও না, তাহলে তোমারই ক্ষতি হবে। নিলয়ের চোখ আর এমন ব্যবহারে তুষি খুব ভয় পায়। গলা শুকিয়ে আসছে তার, ভয়ে বুক কাঁপছে, মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। নিলয় তাকে ছেড়ে দিয়ে নিজের জায়গায় চলে যায়, তারপর বলে, বসো। তুষি তখনও ওখানেই চুপ করে দাঁড়িয়ে আছে। নিলয় বলে, ড্যামেট, হোয়াট ডিড আই টেল ইউ? মানে নিলয়ের ধমকে তুষি তাড়াতাড়ি করে চেয়ারে বসে। নিলয় টেবিলের উপর থেকে পানির গ্লাসটা তার দিকে এগিয়ে দেয়। তুষি ঢক ঢক করে সবটা পানি খেয়ে ফেলে। তারপর নিলয় বলে, গলার ভেতর শুকিয়ে গিয়েছিল? ইয়ে মানে কি ব্যাপার? ঠিকমতো কথা বলো না কেন? আমার রাগ ওঠেও না। আগুনের চেয়েও আমি কম নই। রাগ চলে আসলে ভেতরে আগুন জ্বলে, ফলে অপর মানুষটাকে আমি সেই আগুনে নিক্ষেপ করি। নিলয়ের ধারালো অস্ত্রের মতো কথায় তুষি কেঁপে কেঁপে উঠছে। ভিতরে আত্মা শুকিয়ে আসছে তার। নিলয় বেশ কিছু সময় তুষির দিকে তাকিয়েছিল, আর তুষি মাথা নিচু করে বসে আছে। নিলয় বলে, শুনেছি ইকোনমিক্সে তোমার বেশ ঝোঁক আছে। তুমি নাকি খুব পাকা, সবসময় ইকোনমিক্সে টপ রেজাল্ট করো। জি। বই বের করো। হ্যাঁ। ইকোনমিক্সের উপর বই বের করতে বললাম। নিলয় আরো কিছুক্ষণ তুষিকে একা পড়ায়, তারপর যেতে বলে। তুষি গুটি গুটি পায়ে রুম থেকে বের হতে থাকে। নিলয় আবার তাকে পেছন থেকে ডাকে। তুষি সেখানে দাঁড়ায়, ঘাড় ঘুরিয়ে নিলয়ের দিকে তাকায়। তোমার ফোন নাম্বারটা দাও তো। তুষি আর দেরি না করে নিলয়ের এমন কথা শুনে এক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। এক দৌড়ে মাঠে চলে আসে। নিলয় সেখানেই বসে বলতে থাকে, ড্যামেট, হোয়াট হ্যাপেন? ও শিট। তুষি হাঁপাতে হাঁপাতে সামিয়ার কাছে যায়। সামিয়া তাকে দেখে বেশ অবাক হয়ে বলে, কিরে, স্যার তোকে কেন ডেকে নিয়ে গিয়েছিল? আর এমন হাঁপাচ্ছিস কেন? বই তাড়াতাড়ি চল, না হলে রাক্ষসটা আমায় খেয়ে ফেলবে। তাড়াতাড়ি চল। মানে কে তোকে খেয়ে ফেলবে? আগে চল তো। তুষি সামিয়ার হাত টেনে নিয়ে যেতে থাকে। গেটের কাছে আসতেই রিককে দেখতে পায়, এই একমাত্র ছেলে যাকে তুষি এত এত কথা শোনায়, তবুও সে তুষির পিছু ছাড়ে না। তুষির খুব বিরক্ত হয়ে ওকে দেখলে। এত বেহায়া মানুষের আগে সে একটাও দেখেনি। রিক খুব বাজে আর বখাটেও বটে, না হলে কেউ অপমান করলেও বারবার পিছু ঘুরে। হাই তুষি, মাই ডার্লিং। সরি কাল আসতে পারিনি, একটু বিজি ছিলাম। তুষি সেই কথাই পাত্তা না দিয়ে সামিয়াকে বলল। সমু তাড়াতাড়ি চল। তাদের পথ আটকায়। রিক আবার বলে, আরে আরে যাচ্ছ কোথায়? চলো না, একটু কফি খাই। তোমাকে কাল না দেখতে পেয়ে আমার মন আনসান করছিল, আর তুমি আমার কষ্টটা না বুঝে চলে যাচ্ছ। আপনার মতো কুত্তা আমি আর একটাও দেখি নাই। রাস্তার কুত্তাকেও পা দিয়ে লাথি দিলে সে আবার ফিরে আসতে ভয় পায়, আর আপনি সেই কুত্তাও নন। যত সব ফালতু খারাপ লোক কোথাকার। কি করবো বলো, তোমাকে না দেখে যে থাকতে পারি না। আপনি কুত্তার সাথে গলায় গলাগলি করে বসে থাকুন, এটাই মানাবে আপনাকে, মিডল ক্লাস লোক কোথাকার। তুষি আর কিছু না বলে সামিয়াকে নিয়ে রাগে চলে যায়। দূর থেকে একজোড়া চোখ আবার তুষির দিকে তাকিয়েছিল। এবার আর তার চোখে ছিল না মুগ্ধতা। পরের দিন সকালে উঠে সামিয়া আর তুষি কলেজের মধ্যে রওনা দেয়। গেটের ভেতরের গেলেই কোথা থেকে দৌড়ে রিক আসে, হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। সামিয়া আর তুষি বেশ অবাক হয়। আবার প্রপোজ করে বসবে নাকি? পাশ থেকে নিলয়ে নিজের গাড়ির চাবি আঙ্গুলের ডগায় ঘুরিয়ে ঘুরিয়ে অফিস রুমে যাচ্ছে। সবেমাত্র গাড়ি পার্ক করে সে এসেছে। চলে যেয়েও আবার তুষির কাছে ফিরে আসে। হোয়াট হ্যাপেন? রিক ভিমড়ি খেয়ে নিলয়ের পায়ে পড়ে। স্যার আমার ভুল হয়ে গিয়েছে, আর হবে না। মানে
কিছু বুঝলাম না। স্যার, আমি তুষিকে মানে ওনাকে প্রতিদিন বিরক্ত করতাম। আর এমন করব না, আমি মাফ চাইছি। এখানে আমার কাছে মাফ চাওয়ার কি আছে? যাকে এতদিন বিরক্ত করেছিস তার কাছে মাফ চা। রিক তড়িঘড়ি করে তুষির পায়ে হাত দিতে চাইলে তুষি এক হাত ধরে সরে যায়। আমায় মাফ করে দিন, আমায় মাফ করে দিন, এমন আর হবে না। আরে আরে কি করছেন? মাফ চাইতে হবে না, শুধু আর বিরক্ত না করলেই চলবে। আমি আর আপনাকে বিরক্ত করব না, আমায় শেষের বারের মতো মাফ করে দিন। সত্যি তো? মনে থাকে জানো। ঠিক আছে, যান আপনি। রিক একবার নিলয়ের দিকে তাকিয়ে চলে যায় আস্তে ধীরে। তুষির সে কি লাফালাফি! আমাকে আজ থেকে আর কেউ বিরক্ত করবে না। ইয়ে, কি মজা, ইয়ে। তুষি বেশ খুশি হয়ে সামিয়াকে জড়িয়ে ধরে। পাশ ফিরে নিলয়কেও জড়িয়ে ধরতে চায়, কিন্তু তার অনেকটা কাছে গিয়ে তুষি তার প্রসারিত হাত গুটিয়ে নেয়। ঢোক গিলে আমতা আমতা করে বলে, সরি স্যার। জড়িয়ে ধরলে সেটা মন্দ হতো না। নিলয় তুষির দিকে তাকিয়ে এক গাল হেসে চলে যায়। তুষি হাঁ করে দেখছিল সে হাসি, কি সুন্দর, কতটা মায়াময় সে হাসি। তুষি খুশিতে লাফালাফি শুরু করে। সামিয়া তখন বলে ওঠে, তুষি, এটা তোর বা আমার বেডরুম না, কলেজ এটা। তুষি নিজেকে সামলে আশপাশ তাকায়, তারপর সামিয়াকে নিয়ে ক্লাসে চলে যায়। প্রতিদিনের মতো নিলয় আজও প্রথমে ক্লাসে এলো, সবাইকে ক্লাস করায়, কিছু টপিক হাতে কলমে বুঝিয়ে দেয়। ক্লাস শেষে আজও তুষিকে তার অফিস যেতে বলে। তুষি অফিস রুমের দরজায় দাঁড়িয়ে বলে, আসবো? কাম। স্যার, আমি আপনাকে আবারও বলেছি, আজও বলছি, প্লিজ আমাকে এভাবে আর ডেকে পাঠাবেন না। আমি কেন ডাকবো? কেন ডাকবো না তা তোমাকে বলে করতে হবে নাকি? অযথা কথা বাড়াচ্ছ তুষি। স্যার, এইগুলি সবে ভালো চোখে নেয় না। ও রিয়েলি? তো কোনগুলি ভালো চোখে নেয়? তোমাকে বিরক্ত করাগুলি? কই এতদিন সে কলেজের সামনে তোমাকেও বিরক্ত করেছে, তাতে তো তারা কিছু বলেনি। তার মানে ওগুলি ওরা ভালো চোখেই নিয়েছে, তাই কিছু বলেও নি, করেও নি। তোমাকে আমি এমনি এমনি তো ডেকেও পাঠাই না, কিছু টপিকও বুঝিয়ে দেই। এই কথাটা যেন আর মুখে না আসে। বসো। কি হলো? তুষি গিয়ে চেয়ারে বসে। নিলয় 5 মিনিট তুষির দিকে তাকিয়ে থাকে, তারপর পড়া শুরু করে। তুষিও মন দিয়ে পড়ে। যাওয়ার আগে তুষিকে পিছু ডেকে বলে, তুষি, আমার কথার অবাধ্য হইও না, ফলস্বরূপ খুব ভালো হবে না। তুষি চলে যায়। যেতে যেতে ভাবতে থাকে, রাজ চৌধুরী বিষয়ে স্যারকে কিছু জিজ্ঞেস করব? স্যারও তো একই দেশ থেকে এসেছে, যদি কিছু জানে। না না থাক, কিভাবে আবার। বাকি আরেকটা ক্লাস করে তুষি আর সামিয়া বাসায় চলে যায়। আজ মনটাও ভালো লাগছে। রিক নামক বিরক্ত তার এখন থেকে দূর হলো, কিন্তু যাকে এত বকার পরেও কোনো কাজ হলো না, সে নিজ থেকে এসে এমন ভাবে মাফ চাইলো কেন? বিষয়টা তুষি ভেবে উঠতে পারে না, তবুও মনে মনে খুশি হয়। বিকেলে ঘুম থেকে উঠে খেয়ে ঘরে আসতেই তুষির কল আসে। ফোন নিয়ে দেখে আননোন নাম্বার, তাই সে আর কল রিসিভ না করে বিছানার উপর রেখে দেয়। পরপর 2 বার কল হয়ে কেটে যায়। 3 বারের সময় তুষি বিরক্ত নিয়েই কল ধরে। শক্ত গলায় ভ্রু কুঁচকে বলে, আরে কে মশাই এতবার কল দি। শাট আপ রাবিশ, কল ধরতে এত সময় লাগে? কি করছিলে? তুষি শুকনো একটা ঢোক গেল। মানুষটা তার নাম্বার পেল কোথায়? কি হলো? আমি কল দিচ্ছিলাম না? আসলে নিচে নামো। কি? তোমার বাসার নিচে নামে। শুধু শুধু নিচে নামতে যাবো কেন স্যার? এখন আমি পারবো না। ড্যামেট, আমি দাঁড়িয়ে আছি, আর্লি নিচে আসো। নিলয় এর কথা শুনে তুষি চমকে যায়। বলে কি লোকটা? নিচে মানে? সত্যি কি বাসার নিচে চলে এলো নাকি? তুষি জানালার ফাঁক দিয়ে উকি দেয়। হ্যাঁ, সত্যি সত্যি নিলয় কালো একটা ফিটফাট শার্ট পরে তার সাদা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কানে ফোন ধরে রাখা, চোখে কালো সানগ্লাস, এক কথায় দিল কেড়ে নেওয়ার মতো স্টাইল। তুষি হাঁ করে আছে, জিম করা বডি যেন শার্ট ভেদ করে সামনে আসবে। তুষির বুকটা ধক করে উঠে এমন রূপ দেখে। এই প্রথম এইভাবে কোনো ছেলেকে দেখছে, যেন কোনো সিনেমার হিরো শুটিং করছে। তুষি আমতা আমতা করে বলল, আপনি এখানে কি করছেন? আর আমার বাসায় বা চিনলেন কি করে? চোরের মতো জানালা দিয়ে উকি না দিয়ে তাড়াতাড়ি নিচে নামো। কি বলতে চাইছেন? আমার বাসায় আমি চুরি করতে যাব কেন?
চুরি করেই তো আমায় দেখছো। তুষি জানালার পাশ থেকে সরে এসে বলে, মোটেও না, আমি আপনাকে দেখছিলাম না। সেটা আমি বেশ দেখেছি। আর কি বললে? তোমার বাড়ি মেয়েদের আসল বাড়ি হয় তার অর্ধাঙ্গের বাড়ি, মানে নিজের হাজবেন্ডের বাড়ি। বাজে বক বক না করে নিচে নামো। না না না, আমি নামবো না। ওকে ফাইন, আমি উঠছি উপরে। না না, আমি নামছি। গুড গার্ল, ফার্স্ট আসো। তুষি ফোন হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। তার মা সোফায় বসে টিভি দেখছে। তুষিকে দেখে বলে, কি রে, কোথায় যাস? আম্মু আসছি একটু। তুষির কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ে। গেট খুলে এগিয়ে যায় সামনের দিকে। নিলয় গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তুষি নিলয়ের এই রূপের দিকে তাকাতে চাইছে না, কারণ নিলয়ের এমন স্টাইল দেখে তুষির কেমন কেমন লাগছে, তাই মাথা নিচু করে আছে। আর ওদিকে নিলয় তুষিকে দেখেই চলছে। তুষি সামনে আসতেই নিলয় প্রশ্ন করে, তাকাচ্ছ না কেন? আমাতে ফেসে যাবে নাকি? নিলয় কথায় তুষি ঘাবড়ে যায়। শরীর দিয়ে যেন ঘাম বের হয়। অস্পষ্ট কণ্ঠে বলে ওঠে, কেন আসতে বললেন আমায়? হুম। কি হলো? কথাটা তুষি নিলয়ের দিকেই তাকিয়ে বলেছে। নিলয় তুষির দিকে তাকিয়ে থাকে। কি দেখছেন? নিশ্চয়ই তোমাকে না, বাড়িটা দেখছিলাম। তুষি মনে মনে বলতে লাগলো, ছি, কি মিথ্যে কথা বলে ডেভিলটা। আমার দিকে তাকিয়ে থেকে বলে কিনা বাড়ির দিকে। ড্রাগন একটা। নিলয় গাড়ির ভিতর থেকে একটা পেপার শিট বের করে জানে, সেটা তুষির দিকে এগিয়ে দেয়। তুষি চোখ বুলিয়ে নিলয়কে প্রশ্ন করে, কি এটা? তোমার মতো পিচ্চিকে তো আর লাভ লেটার দিব না। কি? আমি পিচ্ছি? আরে ডেভিল, তুমি তো জানো না কত ছেলে আমার পেছনে ঘোরে। এখনো যদি হ্যাঁ বলি ছেলের লাইন লেগে যাবে। আর তুমি কিনা বলছো আমার পিচ্ছি? খারাস একটা। তুষি মনে মনে বলে কথাগুলো। নিলয় আবার বলে ওঠে, তুমি পিচ্ছি কিনা সেটা মনে মনে আর ভাবতে হবে না। এটা নাও আর বাসায় ঢুকো। চিটটা নিলয় তুষির হাতে ধরিয়ে দিয়ে গাড়ির ভেতরে বসে। তারপর তুষির সামনে দিয়ে সাই সাই করে চলে যায়। তুষি ভ্যাবলার মতো চোখ বড় বড় করে নিলয়ের গাড়ির দিকে তাকিয়ে থাকে। গাড়িটা আড়াল হয়ে গেলে তুষি ঘন ঘন চোখের পাতা ফেলে পড়ে একটা ঢোক গিলে বাসার ভেতরে যায়। তখনই ওর মায়ের প্রশ্ন, কে রে, কোথায় গিয়েছিলিস? আম্মু শীত আনতে। শুধু এটা বলে তুষি দৌড়ে উপরে নিজের রুমে চলে যায়। শীতটা ভালোভাবে দেখে বোঝে এটা বেশ কাজের, তাই সাথে সাথে বই নিয়ে বসে পড়ে। শীতটা শেষ করার প্রচেষ্টা করে। রাতে খেয়ে এসে ঘুমাবে এমন সময় তার কল আসে। স্ক্রিনে ডেভিল রাক্ষসের নাম ভেসে আসে। তুষি নিলয়ের নাম্বারটা এভাবেই সেভ করেছে। তুষি ইচ্ছা করে কলটা না ধরেই ফোন রেখে দেয়। দুইবার কল দিলেই তুষি ধরে। ওপাশ থেকে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ! আমার কল পিক করছিলে না কেন? ড্যামেট! বাসায় কি করো তুমি? তোমাকে না। ডেভিল রাক্ষসের মতো খেয়ে ফেলতে ইচ্ছে করে না? হোয়াট? না, আসলে আমি নিচে ছিলাম। খেয়েছো রাতে? হুম। আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করবে না? তুষি বিড়বিড় করে বলল। আমার কিসের ঠাকা লাগছে? নিলয় সাথে সাথে বলে, কি বললে তুমি? কিছু রে স্যার। না, আমি শুনলাম তুমি কিছু একটা বলেছো। না স্যার, আসলে বলছিলাম শীতটা দেওয়ার কারণে আপনাকে একটা ধন্যবাদ দিব। রাখো তোমার ধন্যবাদ। আসলে আমি শুকনো ধন্যবাদ নেই না। তাহলে? আমি সময় মতো যা নেওয়ার নিয়ে নিব। কি বলেন স্যার? পড়াশোনা কেমন চলছে বলো? তুষি নিলয়ের সাথে বেশ কিছুক্ষণ পড়া নিয়ে কথা বলল। তুষিও সেগুলো মনোযোগ দিয়ে শুনল। নিলয়কে তার ভালো না লাগলেও পড়া নিয়ে কথা শুনতে সে নারাজ হয় না। নিলয় ঘড়িতে সময় দেখে বলে, রাত 11টার উপরে বাজে, যাও শুয়ে পড়ো। ওকে ভাই। বাই। নিলয় ফোন রেখে ঠোঁটের কোণায় একটা হাসি ফুটিয়ে আনে। তুষি ফোন রেখে তার স্বপ্নের রাজকে নিয়ে ঘুমের দেশে পাড়ি দেয়। কিছুদিন চলে যায়। ভার্সিটিতে নেতার ছেলে মাফি ক্লাসে আসতে শুরু করেছে। কয়েক মাস ধরে সে ছিল না, জেল থেকে বের হয়েছে সম্প্রতি। তুষি কলেজের গেট দিয়ে ঢুকতে গেলে দেখে মাফি তার সাঙ্গপাঙ্গ নিয়ে বাইকের উপর বসে আছে। মাফি খুবই বকে যাওয়া একটা ছেলে। সাথে থাকা ছেলেগুলিও ছিল তার মতোই। সব রকম খারাপ কাজে তাদের পাওয়া যায়। মেয়েদের টিচ করা, ছেলেদের সাথে ঝগড়া, মারামারি, এমনকি প্রফেসরদেরও অসম্মান করা।
খারাপ আচরণ করা সবই তাদের নিত্যদিনের কাজ। তুষি আর সামিয়া হেঁটে যাচ্ছে ওদের মতো করে। এমন সময় মাফি বলে ওঠে, ওই সুন্দরী, কোথায় যাও চুপি চুপি? একটু কাছে আসো না। মাফি আর তার সাথে থাকা ছেলেরা হু হু করে হেসে ওঠে। তুষি ঘৃণা নিয়ে মাফির দিকে তাকিয়ে আবার চলে যেতে চায়। ওই সুন্দরী, তোকে না আমি ডাকলাম, এদিকে আয়। মাফির কথা শুনে তুষি আর সামিয়া বেশ ভয় পেয়ে যায়। কি করা উচিত বুঝে উঠতে পারছে না তারা। ঠিক তখন পেছন থেকে কেউ একজন এসে তুষির হাত ধরে মাফির পাশ দিয়ে তাকে টেনে নিয়ে যায়। তুষি হাঁ করে তাকিয়ে থাকে। আশেপাশে যারা ছিল তারাও অবাক হয়ে যায়, কারণ তুষির যে হাত ধরেছে সে হলো নিলয়। মাফির চোখ গরম করে নিলয়ের কাঁধ ধরে আটকে বলে, কে রে তুই? আর ইউ টকিং টু মি? তো এখানে কি আছে মাফির খাবার নিয়ে যাওয়ার? হাতটা সরিয়ে নে। এই দেখছিস তোরা, ও আমার সামনে কথা বলার সাহস পাচ্ছে, আবার তুই করে বলছে। দেখছিস? কে রে তুই, মাফির সামনে দাঁড়িয়ে কথা বলছিস? নিলয় মাফির কাছে গিয়ে ফিসফিস করে বলে, পরিচয় পেলে আমার কাঁধ ধরা তো দূরে থাক, চোখের দিকেও না তাকিয়ে পা ধরে বাপ করতি। নিলয়ের কথা শুনে মাফি ব্রোকোচকে তাকায়। নিলয় মাফির হাত নিজের কাঁধ থেকে সরিয়ে তার কাঁধে চাপড়াতে চাপড়াতে জোরে বলে, আমি এই কলেজের প্রফেসর। এটা শুনেই মাফি খিলখিল করে হেসে দেয়। তাকে নিয়ে বিদ্রুপ করে বলে, শুনেছিস তোরা, ওর পরিচয় পেলেই নাকি আমি বাপ করব ওর পা ধরে। শুনলি তোরা, ও কি পরিচয় দিল? ও নাকি এই কলেজের প্রফেসর। এটা শুনে নাকি আমি... মাফি হেসে চলেছে, সাথে তার ছেলেগুলো। নিলয় ফোন নিয়ে কিছু একটা করে, তারপর ফোনটা রেখে দেয়। মাফি হাসি থামিয়ে বলে ওঠে, এই পরিচয়? আরে আমি যদি আমার পরিচয়... কথাটা শেষ করার আগেই মাফির কল বেজে ওঠে। মাফি, কোথায় তুই? কলেজে আসছি। কলেজ থেকে বের হ এখনই, দরকার আছে, দেরি যেন না হয়। আচ্ছা। ফোনের কিছু কথা বলে সে তাড়াতাড়ি বাইক স্টার্ট দিতে ব্যস্ত হয়ে পড়ে। যাওয়ার সময় বলে, তোকে দেখে নেব। নিলয় রহস্যময় একটা হাসি দিয়ে তুষিকে নিয়ে ক্লাসে চলে যায়। নিলয়ের টেবিলে সে আর তুষি দুজন মুখোমুখি বসে আছে। মাফি খুব বাজে ছেলে, এই কদিনও ভার্সিটিতে ছিল না, আজই হয়তো ফিরেছে। ওর জন্য কলেজের কেউ শান্তি পায় না, স্যার ম্যামরাও না। ওর চ্যাপ্টার ক্লোজ, এখন নিজের কথা ভাবো। নিলয়ের কথায় তুষি ঠোঁট ফুলিয়ে দেয়। আপনি যে ওর সাথে লেগেছেন, যদি আপনার কি... শাট আপ স্টুপিড, হোয়াট আই ক্যান সে। চুপ করতে বললাম না? নিলয়ের ধমকে তুষি ভয় পায়, চুপ করে বসে থাকে। নিলয় রাগে ফুঁসে উঠেছে। রাগ উঠলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারে না। কি থেকে কি করে কে জানে। নিলয় পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি গিলতে থাকে। তুষি কি মনে করে বলে ওঠে, স্যার, আপনি কি রাজ চৌধুরীকে চেনেন? কথাটা শুনে নিলয় হঠাৎ বিষম খেয়ে পড়ে। মুখে থাকা পানির ছিটে ফোঁটা তুষির মুখের উপর গিয়ে পড়ে। নিলয় কাশতে থাকে, কাশতে কাশতে বলে, সো সরি, আমি দেখিনি, ডোন্ট মাইন্ড। তুষি ফ্যাল করে তাকিয়ে আছে, চোখ মুখ খিচে বসে আছে নাক ফুলিয়ে। নিলয় কিছু টিস্যু তুষির দিকে এগিয়ে দেয়। তুষি তা নিয়ে মুখ মুছে নেয়। তুমি এখন যাও, আজ আর কিছু পড়াবো না, আমি পরে কথা বলবো। কিন্তু স্যার, রাজ... যেতে বললাম তো তোমায়, জাস্ট গো। তুষি তাড়াতাড়ি করে সেখান থেকে মন খারাপ করে বাসায় চলে যায়। কি এমন হতো? রাজের খবর দিলে তাকে। রাজও তো নিলয় স্যারের ভার্সিটিতে থেকে পড়াশোনা করেছে। রাজের যতটুকু ইনফরমেশন পেয়েছে সেটা নিলয়ের সাথে মিলে। কয়েক মাস ধরে রাজের সাথে ওর কথা হচ্ছে না। বাসায় গিয়ে শাওয়ার নিয়ে খেয়ে এক ঘুম দেয় তুষি। নিলয় আর কলেজে থাকে না, তার অনেক কাজ আছে, এখনই যেতে হবে তাকে। ফোনে কারোর সাথে কথা বলে সে, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। খুব কালো এক অন্ধকার জায়গায় নিলয় নিজের গাড়ি থামায়। সাথে সাথে বিশাল দেহি দুইজন লোক বস বস করে দৌড়ে তার কাছে আসে। গাড়ির দরজা খুলে দেয় তারা। নিলয়কে নিয়ে ঘুটঘুটে কালো অন্ধকারে একটা রুমের ভিতরে নিয়ে যায়। ছোট্ট একটা লাইটের নিচে একটা চেয়ার রাখা, সেখান থেকে দেখা যাচ্ছে মাফি আর তার সঙ্গীরা একসাথে বাঁধা অবস্থায় নিচে পড়ে আছে। নিলয় চেয়ার টেনে বসে। নিলয়কে দেখে মাফি চমকে যায়। নিলয় মুচকি এসে বলে, তারপর বল, তখন কি যেন বলছিলি?
নিলয়ের কথায় মাফি কাকুতি মিনতি করতে থাকে। নিলয় মাফির গলা টিপে ধরে। কি কি বলছিলি তুষিকে? মেয়েদের খাবার মনে হয় কুত্তার বাচ্চা। সব মেয়েদের টিস করিস না কলেজে। আমাকে কি বলছিলি? মাফ করে দিন স্যার, আমায় মাফ করে দিন। আমি আর এমন করব না। আপনাকে চিনতে পারিনি। নিলয় কিছু না বলে এলোপাথারি সবাইকে মারতে থাকে। প্রায় আধ ঘন্টা পর সে আবার চেয়ার টেনে তাদের সামনে পায়ের উপর পা তুলে বসে, হাত দিয়ে চুল ঠিক করে। সবাই তার পায়ে হুমড়ি খেয়ে পড়ে যেন আর না মারে। তোদের আর কলেজের সামনে পাওয়া যাবে না বস, না। কখনো আর কোনো মেয়েকে অসম্মান করবি? না বস। অসহায় মানুষকে আর মারবি? বলেই রুল দিয়ে একটা বাড়ি দেয় মাফিকে। মাফি আর্তনাদ করে বলে, কখনো করব না বস। ভালো হয়ে থাকবি? জি বস, জি। নিলয় উঠে দাঁড়ায়। বিশাল দেহি দুজনের উদ্দেশ্য করে বলে, ওদের হসপিটালে দিয়ে আসবে। আর হ্যাঁ, তোকে বলছি কাল কলেজে গিয়ে সবার কাছে মাপ চাইবি। ভুল যেন না হয়, আর আমার কথা যেন গোপন থাকে। ওকে বস, সবার কাছে মাপ চেয়ে আসবো। যা বলবেন তাই করব। নিলয় এক অদ্ভুত রহস্যের হাসি হেসে সেই জায়গা ত্যাগ করে। তুষি সেই যে ঘুমিয়ে সন্ধ্যায় উঠেছে, বিছানার পাশ থেকে ফোন নিয়ে দেখে 56টা কল দিয়েছে ডেভিল রাক্ষস। তুষি ভয়ে ফোনটা বন্ধ করে ফেলে। না জানি রাগে কি করবে। ধমক দিতে তো আর কম জানে না লোকটা। মনে হয় কান ফেটে মগজে ঢুকে যাবে সেই ধমক। সকাল সকাল ঘুম থেকে উঠে তুষি কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কলেজে গিয়ে দেখে আজ তাড়াতাড়ি এসে পড়েছে সামিয়া, আর সে মাঠে দাঁড়িয়ে আছে। নিলয় আসলে একটু পর পিছু পিছু মাফি আর তার সাথে থাকা ছেলেগুলিও আসতে থাকে। অবাক করা বিষয়, কাল যারা ভালো ছিল আজ তাদের কারোর হাতে, কারো কপালে, কারো নাকে, কারো পায়ে ব্যান্ডেজ করা। মাফির হাত ভেঙে আছে, কপালে গায়ে ব্যান্ডেজ করা, হাত গলায় ঝুলিয়ে সে কলেজে আসছে। সবাই ভাবছে তাদের এমন অবস্থা করলো কে। মাফি এসে আগে দৌড়ে তুষির কাছে যায়, তার কাছে মাফ চায়। আস্তে আস্তে কলেজের ছোট বড় সবার কাছে মাফ চায়। অদ্ভুত এক বিষয়, মাফি আর চোখে চোখে নিলয়ের দিকে তাকাচ্ছিল। বিষয়টা তুষি বেশ খেয়াল করেছে, শুধু কারণটা বুঝতে পারছে না। নিলয় দূরে প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, মুখে তার রহস্যের হাসি। সর্বশেষ মাফি নিলয়ের কাছে যায়, তার পায়ে হুমড়ি খেয়ে মাফ চায় কালকের জন্য। নিলয় তাকে নিচ থেকে তুলে ভাঙা হাতে আস্তে একটা চড় দেয়। মাফি উফ করে উঠে। নিলয় চোখ দিয়ে ইশারা করলে মাফি আর বাকি ছেলেগুলো চলে যায়। বিষয়টাই কলেজের সবাই অবাক হয়। সবচেয়ে বেশি অবাক হয় তুষি, কারণ তার কাছে সন্দেহ লাগছে। তুষি ঠায় দাঁড়িয়ে আছে। নিলয় এসে তুষিকে হ্যাচকা টান দিলে তার ধ্যান ভাঙে। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? নিলয় তাকে নিয়ে নিজের রুমে চলে যায়, দরজাটা ঠাস করে বন্ধ করে দেয়, তুষিকে দেওয়ালের সাথে চেপে ধরে। মুহূর্তেই তার চোখে রাগের রূপ দেখা যায়। একটু আগেও যার ঠোঁটে রহস্যের হাসি ছিল, এখন তার চোখে রাগ। তবুও চোখ মুখে তুষি রহস্যের ঘটা দেখতে পাচ্ছে। হাউ ডেয়ার ইউ, ননসেন্স। রাত থেকে ফোন অফ ছিল কেন? নিলয়ের কিরিমিরি কথায় তুষি ঘন ঘন চোখের পাতা নাড়ে। কি হলো? কি বলছি আমি? কি? মানে কি বলছি আমি, তুমি তা শুনতে পাচ্ছ না? না, আসলে ফোন অফ ছিল কেন? চার্জ ছিল না। কারেন্ট তো ছিল, চার্জে লাগাওনি কেন? মনে ছিল না। কেন? তোমার এইটুকু মন কোথায় থাকে? রাজ চৌধুরী না, মানে আসলে কিছু না। নিলয় ফ্যাল করে তুষির দিকে তাকিয়ে আছে। ইস, হাতির মতো শরীর নিয়ে ঝুঁকে আছে আমার উপর। সরুন। হোয়াট আর ইউ সেইং, ড্যাম ইট? কিছু না, সরুন। নিলয় তুষির বাহু চেপে ধরে, মুখ খুব কাছে নিয়ে এসে বলে, সারা দিন এত রাজ চৌধুরী করো কেন? কি আছে ওর মাঝে যা অন্য কারো কাছে পাও না? পার্সোনালিটি। ওনাকে আমি আমার সবটা দিয়ে দিয়েছি, সব ভালো লাগা সব। এখন ছাড়ুন আমায়। নিলয় তুষির মুখে আরো কাছে চলে যায়, তারপর বলে, কেন তা আমাকে দেওয়া যায় না তুষি? প্লিজ বলো না। কি যাতা বলছেন? তুষি ধাক্কা দিয়ে নিলয়কে ঠেলে দেয়। নিলয় একটু দূরে গিয়ে পড়লে তার প্যাকেট থেকে একটা কার্ড পড়ে যায়। নিলয় মাথা নিচু করে জোরে জোরে শ্বাস নেয়। বিষয়টা তার রুচিতে লাগে।
তার রাগ উঠেছে। তুষি কার্ডটা তুলে দেখে বুঝতে পারে আইডি কার্ড। অপর পৃষ্ঠে চোখ বুলালে দেখে তার ছবি। নামের দিকে নজর দিলে দেখতে পায়নি। বাকিটা দেখার আগেই ছোঁ মেরে নিলয় সেটা নিয়ে নেয়। তুষি দেখতে চাইলেও নিলয় তা কেড়ে নিজের কাছে রেখে দেয়। তুষি কাড়াকাড়ি করেও পারে না নিতে। মাফিকে আপনি মেরেছেন তাই না? তুষির কথায় নিলয় অবাক হয়, মুখ ঘুরিয়ে নেয়। তুষি আবার তার দিকে ফিরে। কি হলো বলুন স্যার। ক্লাসের টাইম হয়ে গিয়েছে, ক্লাসে যাও। তারপরে আপনি মাফিকে মেরেছেন তাই না স্যার? বললাম না ক্লাসে যাও। স্যার আগে আমায় বলুন, আপনার নাম আসলেই নিলয় তো না? তাহলে আইডি কার্ডে আপনার ছবির সাথে না? নিলয় আর কিছু না বলে দরজা খুলে সেখান থেকে হন হন করে বের হয়ে যায়। তুষি পেছন থেকে অনেক ডাকে কিন্তু সাড়া পায় না। ক্লাস শেষে নিলয় আজ আর তুষিকে তার রুমে যেতে বলে না। তুষি তাড়াতাড়ি করে বের হয়, কিন্তু তার আগেই নিলয় নিজের গাড়ি নিয়ে চলে যায়। তুষি বাসায় গিয়েও নিলয়কে কল করে কিন্তু পায় না। তুষির রাগ হয়, সাথে সন্দেহের পাহাড় জমে। নিলয় নিজের বাসায় সুইমিং পুলের পাশে রাখা ডিভানে বসে আছে, মুখের উপর হাত রাখা। তার মাঝেও চিন্তার ছাপ। চোখগুলি টকবক করে তাকিয়ে আছে, চোখের পাতা পড়ছে না। আর কত এইভাবে? অনেক দিন তো হলো এই লুকোচুরি খেলা। আর কতদিন এই লুকোচুরি খেলা চলবে? এখনো কি সময় হয়নি? এখনো এইভাবে আড়ালে থাকার কোনো মানে আছে? হয়তোবা না। আর না, নিজের ভালোবাসার কাছে আত্মপ্রকাশের সময় চলে এসেছে। প্রেয়সী, সময় যে আগত। ভাবতেই মানুষটার মুখে হাসি ফুটে আসে। এমন সময় তার কল আসে। হ্যালো, ইয়েস বলো। কালকেই কানাডা? ঠিক কতদিন সময় লাগবে? ওকে ফাইন, কনফার্ম করে দাও। আর পাসপোর্টটাও রেডি করে নাও, কাল 12টার ফ্লাইটে। ওকে, রাখছি। কাজের জন্যে তাকে 2 দিনের জন্য কানাডা যেতে হবে। তার অ্যাসিস্ট্যান্ট ফোন করেছিল, তারপর ফিরেই তুষিকে সারপ্রাইজ দিবে, বড় ধামাকা অফার করছে। ওদিকে তুষি রাতেও স্যারকে কল দেয়, কিন্তু ফোন বন্ধ পায়। এবার খুব রাগ হয় তুষির। সে রাতে তুষির ঘুম হয় না। রাগ, চিন্তা, ভাবনা আর সন্দেহ সব মিলেমিশে একাকার হয়ে উঠেছে তার ভিতরে। আইডি কার্ডটা দেখার পর থেকে আরো কেমন যেন লাগছে। ছবি ঠিকই আছে, তবে নামের জায়গায় নি কেন? ওনার নাম তো নিলয়। তবে কি নিলয়ের আগে আরেকটা নাম আছে? তুষি মাথার চুল টেনে বলতে থাকে। ইস, আর পারছি না, এত চিন্তা করতে আর পারছি না। প্রচন্ড ধরেছে মাথাটা। উফ, না, কাল ওনার সাথে কথা বলতেই হবে। আমার থেকে পালিয়ে গেলেও ওনাকে আর ছাড়ছি না আমি। ওনার সব কিছু বলতেই হবে। কেন সেদিন রিক আমার কাছে মাফ চাইলো, যাকে এত এত অপমান করেও পিছু ছাড়াতে পারলাম না, সে কিনা দৌড়ে ওনার পায়ে পড়লো মাফ চাইতে। উনি বলার পর আমার কাছে মাফ চাইছে কেন? আর মাফি, যাকে কলেজে স্টুডেন্ট থেকে শুরু করে প্রফেসররা পর্যন্ত ভয় পায়, তার কিনা এই হাল হলো। কেন এমন করলো তাদের? আবার এসে সবার কাছে মাফও চাইলো। বড় কথা, বারবার কেন স্যারের দিকে তাকাচ্ছিল মাফি? তবে কি মাফিকে স্যারই? না না, সব না জানা পর্যন্ত আমি ঠিক থাকতে পারছি না, কিছুতেই না। দরজার ওপার থেকে তার বাবা বলে ওঠে। কিরে তুষিমা, কি বিড়বিড় করছিস? এখনো ঘুমাসনি? নিশ্চয়ই বাবা আমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। হায় হায়, কি বলবো এখন? কিরে তুষিমা? হ্যাঁ বাবা, আসি। তুষি গিয়ে দরজা খুলে দেয়। মা, কি করছিলি এতক্ষণ? কিরে? বাবা, পড়ছিলাম। তা বলছিস, লাইট তো অফ ছিল। আসলে বাবা, মানে আমার ঘুম আসছিল না। চল তোকে ঘুম পাড়িয়ে দিই। না বাবা, লাগবে না, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি ঠিক ঘুমিয়ে যাব। তুষি ঘুমিয়ে পড়ে। পরের দিন তুষি খুব তাড়াতাড়ি করে কলেজে যায়, কিন্তু কলেজের সময় হয়ে যাচ্ছে, নিলয় তো আসছে না। অবশেষে প্রথম ক্লাস অন্য স্যার এসে করিয়ে গেল। তুষি ভেবেছে হয়তো স্যার আর আজ আসবে না। সোজা প্রিন্সিপালের কাছে যায়। মে আই কামিং স্যার? ইয়েস। স্যার, নীলয় স্যার আজ আসবে না? না। স্যার, একটা কথা। বলো তুষি। স্যার, আমি কি স্যারের ডিটেলস সম্পর্কে একটু জানতে পারি? তুষি, তুমি আমার মেয়ের মতন। আমার কলেজে খুব ভালো একটা স্টুডেন্ট তুমি, নিজেও খুব ভালো। সব মিলিয়ে তোমাকে খুব স্নেহ করি আমি চাই না এমন কিছু বলো যা তোমাকে কটু কথা শোনাবে। আশা করি বুঝতে পেরেছো কি বললাম। জি স্যার, সরি, ভুল হয়ে গিয়েছে। যাও, কাজ আছে আমার। তুষি চলে এলো রাগে কটমট করে।
সেদিন আর ক্লাস করেনি, সোজা বাসায় চলে যায়। এর পরের দিনও কলেজে গিয়ে দেখে আজও নিলয় কলেজে আসেনি। তুষির রাগ ও সন্দেহ যেন হিমালয় ছুঁয়েছে। মুখ ভুত্তা করে আবার বাসায় ফিরে যায়। ঠিক 3 দিনের মাথায় নিলয় কলেজে আসে। প্রিন্সিপালকে সে আগেই জানিয়ে গিয়েছিল। তুষি তখন সামিয়ার সাথে কথা বলছে মাঠে। তুষি, তুই এভাবে কেন বসে আছিস? তো কলেজের এত লোকের সামনে কি নাচবো নাকি? না মানে হাসি হাসি মুখে কথা তো বলতে পারিস। তোর মতো পাগল ছাগল আমি? কি? জিজ্ঞেস করলাম, তোর মতো কি আমি পাগল ছাগল যে কোনো কারণ ছাড়াই বেকুবের মতো হাসবো? এভাবে কথা বলছিস কেন? তোর ভাগ্য ভালো ছিল যে এখনো তোর 40 গোষ্ঠীকে ধুয়ে দেয়নি। সামিয়ার কিছু বলে না, চুপ করে যায়। তা না হলে তুষির বলা শেষ হবে না। তুষি বসে বসে মাঠের ঘাস উপড়াচ্ছিল। তুই গরু হয়ে গেলি নাকি? হোয়াট ননসেন্স! না মানে কখন থেকে ঘাস উপড়াচ্ছিস? এগুলো ভেজে মোমের মধ্যে চিকেনের বদলে দিয়ে আবার ভেজে তোর হবু জামাইকে খাওয়াবো, সাথে তোর গলার উপর উঠে তোকে গিলাবো। কি? তুষি মন খারাপ করে ঘাসে হাত দিতে গিয়ে সামনে তাকাতেই দেখে নিলয় কি সুন্দর করে কলেজের ভিতর ঢুকছে। তুষি আর চিন্তা বা সময় নষ্ট না করে দৌড়ে তার সামনে যায়। কোথায় ছিলেন 3 দিন? তুষির কথায় নিলয় থেমে একবার তার দিকে তাকায়, তারপর কোনো কথা না বলে হাঁটতে থাকে। সে ভালো করেই জানে তুষিকে কিছু না বললে সে তার পিছু ছাড়বে না। নিলয় নিজের মনে হাঁটছে। যেতে যেতে সে নিজের রুমে চলে যায়। আর তুষি তাকে প্রশ্নের পর প্রশ্নে মুড়িয়ে দিচ্ছে। বকবক করতে করতে তার খেয়ালই নেই যে সে রুমের ভেতর চলে এসেছে। তুষি ভেতরে ঢুকতেই নিলয় সোজা দরজা বন্ধ করে দেয়। এবার তুষির হুঁশ ফিরে আসে, ঢোক গিলে বলে, আপনি দরজা কেন বন্ধ করলেন? এমনি। আমি পরে কথা বলবো, ক্লাস শুরু হয়ে যাবে, নিচে যাই আমি। তুষি তাড়াতাড়ি কথা বলে দরজার দিকে যেতে চাইলে নিলয় তার হাত ধরে পথ আটকে বলে, কোথাও নয়, কোথাও যাওয়া হবে না। এতক্ষণ না ননসেন্সের মতো নন স্টপ বকবক করছিলে। সো এখন প্রশ্ন করো। শাহজাদির উত্তর দিতে আমি প্রস্তুত। মানে প্রশ্ন করো। না না, আমার তো কোনো প্রশ্ন নেই, আমি যাই। তুষি আবার যেতে চাইলে নিলয় হাত প্রসারিত করে তাকে বাধা দেয়। এবার তুষির ভয় লাগে, ঢোক গিলছে আর ঘন ঘন চোখের পাতা ফেলছে। নিলয় তার দিকে এগিয়ে যেতে যেতে বলে, আমাকে তুমি সন্দেহ করছো? মানে? তাহলে প্রশ্নের পর প্রশ্ন ছুটছো কেন? না এমনি। ও সত্যি তুমি আমাকে সন্দেহ করছো না, কিন্তু আমি তোমার চোখে স্পষ্ট সন্দেহ দেখতে পাচ্ছি। কি যাতা বলছেন, যেতে দিন আমায়। এবার নিলয় তুষির কোমর জড়িয়ে টেনে আনে। কি করছেন? ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। কেন জানতে চাও না আমার আসল পরিচয়? গুলি মারি আপনার পরিচয়, যান বাঁচানোই এখন ফরজ, ছাড়ুন আমায়। তুষি নিলয়ের বুকের ওপর হাত দিয়ে কিল চড় দিতে থাকে। নিলয় মুচকি হেসে তুষিকে ছেড়ে দেয়। তুষি হুড়মুড়িয়ে একটু দূরে গিয়ে পড়ে। নিলয় তার হাসিটা ভেতরে রেখে বলে, ওকে দেন ডোন্ট টক অ্যাবাউট দিস অ্যানিমোর। নিজে বাঁচলে বাপের নাম আর কখনোই বলবো না। তুষি আর দেরি না করে নিলয়ের পাশ কাটিয়ে দৌড়ে দরজা খুলে বেরিয়ে যায়। নিলয় মুচকি হেসে বলে, প্রেয়সী, ইউ উইল রিমেম্বার ইট অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। তুষি যেতে যেতে ভাবতে থাকে, মানুষটার মধ্যে সত্যি কিছু একটা আছে, নাহলে কি আর এমন করে? কেনই বা বললো পরিচয় জানার কথা? তবে কি সত্যি উনি তার পরিচয় গোপন করেছেন? না হলে এমন বলবে কেন? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, বিষয়টা ছেড়ে দিলে চলবে না। না, রাতে ঘুম হারাম করার চেয়ে বিষয়টা ঘেঁটে দেখাই ভালো। নিলয় দ্বিতীয় ক্লাসে গিয়ে দেখে তুষি নেই। এদিক সেদিক তাকিয়েও তাকে পাওয়া গেল না। সে সামিয়ার কাছে যায়। সামিয়া, জি স্যার। তুষি কোথায়? স্যার আপনার সঙ্গে সে যে গেল তারপর তো আর এলো না। হোয়াট? স্যার এরপর থেকে তাকে আর দেখা যায়নি। নিলয় ভেবে নেয় হয়তো ভয়ে পালিয়ে গেছে। ওকে বসো। ক্লাস শেষে নিলয় বেরিয়ে গেল। তুষিকে সারা কলেজ খুঁজেও পাওয়া গেল না। নিলয় গটগট করে কলেজ থেকে বেরিয়ে এলো। গাড়ি স্টার্ট দিয়ে সে চলে যায়। একটা বিশাল বড় বিল্ডিং এর সামনে গাড়ি থামায়। তারপর নিলয় বের হয়ে ভেতরে চলে যায়। তুষি গাড়ির পেছনের দরজা একটু খুলে উকি দিল। তার চারপাশে চোখ বুলিয়ে নিল। দেখে মনে হচ্ছে অফিস টফিস জাতীয় জায়গা। আসলে সে পেছনের মাল রাখার জায়গায় লুকিয়েছিল। সেখান থেকে একটু বেরিয়ে নিজেই বলতে থাকে, ভাগ্যিস বুদ্ধিটা মাথায় এসেছিল।
আর আয়ানটাকেও কিভাবে ধন্যবাদ দিই আমি? ও না থাকলে তো এখনো পর্যন্ত এইখান পর্যন্ত আসতেও পারতাম না। এতক্ষণ ওই গুহার মতো জায়গায় বসে থাকলে দম আটকে মরেই যেতাম। ওকে বলেছিলাম বলেই তো ডেভিল রাক্ষস বের হওয়ার সঙ্গে সঙ্গে ও আমায় মেসেজ করে জানিয়েছে। আর আমি টুক করে ওখানে বসে গেলাম, ডাইনোসরটা টেরও পায়নি। নিহাত আয়ান আমাকে পছন্দ করে, না হলে তো বলেই দিত। ইস, ছেলেটা কি কিউট। তুষি মিষ্টি একটা হাসি দেয়, আবার বলে, এটা তো অফিস, কিন্তু লোকটা এইখানে কেন এলো? তুষি আশেপাশে তাকায়, তারপর উপরে তাকিয়ে নাম দেখে ধাক্কা খায়। বড় বড় ডিজাইন করা অক্ষরে লেখা আছে রাজ কোম্পানি। এখানে এই লোকটা কি করছে? ভেবে তুষির মন আরো জট পাকিয়ে যায়, সন্দেহের মাত্রাও বেড়ে যায়। তুষি ভিতরে যাবে কি না ভাবতে ভাবতেই দেখে নিলয় আসছে প্যান্টের পকেটে হাত দিয়ে। 2-3 জন লোক তাকে দাঁড়িয়ে সম্মান জানালো। তুষি কিছুই বুঝে উঠতে পারল না, সময় নষ্ট না করে দৌড়ে আবার পেছনে গিয়ে বসে পড়ল। নিলয় অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে, মাঝে মাঝে খুব জোরে জোরে ব্রেক নিচ্ছে। আর তুষি ওখান থেকে ঝাঁকুনি খেতে খেতে বলছে, আরে হাতের শক্তি কেন দিচ্ছে গাড়ির উপর? এতটা রাক্ষস মানুষ হয় নাকি? গাড়ি নাকি চালাতে জানে না, আল্লাহই জানেন। আমার কোমর হাড় সব ভেঙে সলা হয়ে যাচ্ছে রে। আরে গন্ডার গাড়িটা থামাচ্ছে না কেন? নিজের জান নিয়ে পালাতে পারলেই বাঁচি, আল্লাহ দয়া করো। আরে গন্ডার রে। তুষি ঝাঁকি খাচ্ছে আর নিলয়কে বকছে। বেশ কিছু সময় পর গাড়ি থামলো। তুষি একটু হাঁপ ছেড়ে বাঁচলো, ইচ্ছে করছে এখনই এখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু রাক্ষসের মুখের সামনে যদি পড়ে তবে তো একদমই গিলে খাবে। তার চেয়ে ভালো একটু বসে থাকা যাক। এই ভেবে তুষি মুখে হাত দিয়ে চুপ করে বসে রইল। নিলয় গাড়ি থেকে নেমে দারোয়ান সাইদুলকে বলে, সাইদুল, তুই যা তো। কোথায় যাব স্যার? তুই এক কাজ কর, রেস্টুরেন্টে যা। কি কি লাগবে আমি তোকে ফোনে বলে দিব। ঠিক আছে স্যার। সাইদুল চলে যায়, নিলয় ভিতরে যায়। আসার সময় আমিনা আন্টিকেও চলে যেতে বলে। কাল বলেছিল আর তার মেয়ে অসুস্থ, তাই আজ তাকে আগেই পাঠিয়ে দিয়েছে। সাইদুলকেও খাবার আনতে পাঠিয়েছে, তারপর নিজেও চলে যাবে আজ। নিলয় চাবি আঙ্গুলের ডগায় ঘোরাতে ঘোরাতে ভেতরে চলে গেল। তুষি দরজাটা একটু উঁচু করে দেখে কেউ নেই। কোনো রকমে সেখান থেকে বেরিয়ে এলো। বিশাল এক বাড়ি, চারপাশটা যেন স্বর্গের মতো সাজানো। কত গাছ, কত ফুল, পুরো জায়গা জুড়ে সবুজের সমারোহ। বড় একটা পুকুরের মতো পুল, যেখানে রঙিন মাছেরা দৌড়ে বেড়াচ্ছে। পাশে ছোট্ট ছোট ফুলের টব, সাজানো পথ। বাড়ি নয়, যেন একখণ্ড বিলাসিতার রাজপ্রাসাদ। তুষি চারপাশে তাকিয়ে অবাক হয়ে যায়। পুলের কাছে গিয়ে যখন হাত ডুবায়, কয়েকটা মাছ এসে তার আঙুল ঠুকরে দেয়। তুষি খিলখিল করে হেসে হাত তুলে নেয়, তারপর মুখে হাত রেখে চারপাশে তাকিয়ে বিড়বিড় করে বলে, ভেতরে যাওয়া ঠিক হবে নাকি চলে যাব? এতটা জায়গা রাক্ষসের ঝাঁকি খেয়ে এসে এমনি চলে যাব? দূর, গিয়ে দেখি না গুহার ভেতর কে আছে। এই বলে তুষি পা টিপে টিপে ভিতরে ঢোকে। দরজাটা আস্তে খুলে ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকে আরো অবাক হয় সে। কি সুন্দর করে সাজানো বাড়ি, বিলাসবহুল আসবাব, রুচিশীল ডেকোরেশন, সবই যেন এক শিল্পীর ছোঁয়া। তুষি এক ঘর থেকে আরেক ঘরে হাঁটতে থাকে, চোখে বিস্ময়। এই সময় নিলয় ওয়াশরুমে লম্বা শাওয়ার নিচ্ছে আর মনে মনে কিছু ভাবছে। তুষি ঘুরতে ঘুরতে এক কোণের রুমে ঢুকে যায়। দেয়ালে বিশাল এক ছবি ঝুলছে, নিলয়ের বড় একটা পোর্ট্রেট। রুমটা নিখুঁতভাবে গোছানো, সাদা চাদর বিছানো বেড, হালকা রঙের প্রিন্টেড ওয়াল, পাশের নরম লাইটিং। তুষির ঘরটা খুব ভালো লাগে। দেখতে দেখতে সে আরো ভিতরে চলে আসে। ঠিক তখনই ওয়াশরুম থেকে শাওয়ারের শব্দ বন্ধ হয়। দরজা খোলার আওয়াজে তুষি হকচকিয়ে যায়। কোনো আশ্রয় না পেয়ে তাড়াতাড়ি আলমারির দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে। নিলয় টাওয়ার পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়। ভিজে চুল থেকে পানি টুপটুপ করে পড়ছে। গোছলের পর তার গায়ের রং যেন আরো উজ্জ্বল দেখাচ্ছে। চুলের ফোঁটা বুক পেয়ে নিচে পড়ছে। নিলয় রুমের আশেপাশে একবার তাকিয়ে আলমারির দিকে এগোয়। আলমারি খুললে নিচে গুটিসুটি মেরে বসে থাকা তুষিকে দেখতে পায়। তুষি ভয়ে জড়সড় হয়ে চোখ বন্ধ করে আছে। নিলয় কাপড় খুঁজতে গিয়ে হ্যাঙ্গার সরাতে সরাতে তুষির হাত পেয়ে যায়। এক হাতে তাকে নিজের বুকের মাঝে টেনে নেয়। পা দিয়ে আলমারির দরজাটা বন্ধ করে তুষিকে বুকের সাথে মিশিয়ে রাখে।
তুষি চোখ বন্ধ করে আছে, যেন বুঝি রাক্ষসের করাল গ্লাসে পড়েছে। ভয়ে সে নিলয়ের বুকে মুখ লুকিয়ে রাখে। নিলয় অপলক তাকিয়ে আছে তুষির দিকে, মুখে মৃদু হাসি। কিছুক্ষণ পর তুষি আস্তে আস্তে চোখ খুলে তাকায়। নিলয়ের চোখের দৃষ্টি তাকে আরো অস্থির করে তোলে। ভয়, লজ্জা আর বিস্ময়ে তার শরীর কেঁপে ওঠে। শুকনো ঢোক গিলে নিলয়ের দিকে তাকিয়ে থাকে তুষি। তুষি নিলয়ের বুক থেকে নিজেকে দূরে সরিয়ে আমতা আমতা করে বলে, আসলে না আমি আসছি। তুষি দৌড়ে চলে যেতে চাইলে নিলয় পিছন ফিরে তার হাত ধরে ফেলে। তুষি ভয় পেয়ে থমকে যায়। নিলয় হঠাৎ হ্যাঁচকা টানে তুষিকে নিজের কাছে টেনে নেয়, কোমর জড়িয়ে আরো কাছে আনে। তুষি, তাহলে আমার পরিচয় টানেই তুমি চলে এলে এখানে অবধি? আমি আসলে আমার প্রেয়সী মানে মানে তুমি আমার ভালোবাসা। কি সব বলছেন আপনি? কি সব নয়, ঠিকই বলছি। আমার পরিচয় জানা এতই দরকার ছিল প্রেয়সী? কিসের পরিচয়? নিলয় তুষিকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়। তুষি দৌড়ে দরজার কাছে যায়, কিন্তু দরজা খুলতে পারে না। নিলয় মুচকি হেসে পেছন ফিরে বলে, তোমার স্বপ্নের রাজ এত কাঁচা কাজ করে না। মানুষটার কথা শুনে তুষি ভীষণভাবে অবাক হয়, চোখের পাতা ঘন ঘন কাঁপে। তুষি, লকিং দ্য ডোর। প্লিজ দরজাটা খুলে দিন, প্রমিস আর কোনোদিনও আসবো না, আই প্রমিস। কেন? তুমি না আমার আসল পরিচয় জানার জন্য এত কষ্ট করে এখানে এলে? না, আমি আমি কখন এখানে এলাম আমি নিজেই জানি না, কিভাবে এলাম তাও জানি না। প্লিজ দরজাটা আনলক করে দিন, আমি বাসায় যাব। নিলয় তুষির দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, তুষি, আমি রাজ, নিলয় আহমেদ রাজ, সংক্ষেপে রাজ চৌধুরী। আমি তোমার সেই স্বপ্নের রাজ, যাকে দেখার জন্য তুমি দিনরাত উদ্বিগ্ন থাকো। আমি তোমার সেই ড্রিম বয়, যাকে তুমি স্বপ্নে দেখো কিন্তু বাস্তবে খুঁজে বেড়াও, যার অস্তিত্ব তোমার কাছে ছিল অজানা। সে আমি আজ তোমার সামনে দাঁড়িয়ে আছি, যাকে একবার দেখার জন্য তুমি ব্যাকুল হয়ে থাকো। আমি তোমার সেই রাজ। তুষি রসগোল্লার মতো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে মানুষটার দিকে। তুষি কখনো কাঁপছে, তার চোখে জল নয়, যেন আগুনের ফুললিঙ্গ বের হচ্ছে। নিলয়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে সে তীব্র ঘৃণায় দুপা পিছিয়ে যায়। তার চেনা রাজ মুহূর্তের মধ্যে এক অচেনা ভয়ানক মানুষে পরিণত হয়েছে। তুষি চিৎকার করে ওঠে, আপনি আপনি কে? আগে আমার প্রশ্নের জবাব দিন, নাহলে আমি আর কখনোই আপনার সামনে আসবো না। কে আপনি? কেন এতদিন আমার সাথে অভিনয় করলেন? আমি যাকে ভালোবেসেছি সে কি শুধু একটা মুখোশ ছিল? রাজ নামে আমার যার সাথে পরিচয়, সে কি শুধুই একটা ছলনা? নিলয় স্থির হয়ে থাকে। তার চোখে এখন শীতল কাঠিন্য, যা তার মাফিয়া সত্তার পরিচয় বহন করে। তবে তুষির যন্ত্রণা কাতর মুখ দেখে সে কাঠিন্য কিছুটা হলেও টলে যায়। সে ধীরে ধীরে তুষিকে ছেড়ে দেয়, তারপর শান্ত হয়ে দাঁড়ায়। গলার কাছে শার্টের ভাঁজটা ঠিক করে সে তুষির দিকে তাকায়। নিলয় গম্ভীর স্বরে বলে, শান্ত হও তুষি, বসো। আমি জানি তোমার অবিশ্বাস হওয়া স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো, আমি সবটা ব্যাখ্যা করব। তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব। তুমি চলে যাওয়ার আগে অন্তত একবার আমার কথা শোনো। নিলয় একটু হেঁটে গিয়ে বারে রাখা একটি গ্লাসে জল ঢেলে তুষির দিকে এগিয়ে দেয়। তুষি হাত দিয়ে সে গ্লাসটা ঠেলে সরিয়ে দেয়। আমি আপনার দেয়া কিচ্ছু নেব না, জল নয়, সত্যি চাই আমি, বলুন। নিলয় দীর্ঘশ্বাস ফেলে, গ্লাসটি টেবিলে রেখে দেয়, তারপর বলে, আমি মাফিয়া জগতের রাজা নিলয় নামে পরিচিত, সেই সাথে আমি আন্তর্জাতিক বিজনেসম্যানও। সাধারণ মানুষের কাছে আমার দুটো পরিচয়। বিজনেসম্যান হিসেবে আমি রাজ নামে পরিচিত, আর মাফিয়া জগতে, অন্ধকার দুনিয়ায় সবাই আমাকে নিলয় নামে চেনে। এই পরিচয়ই তোমাকে দেওয়ার কথা ছিল না, কিন্তু এখন আর লুকিয়ে লাভ নেই। তুষির কানে নিলয়ের কথাগুলো যেন বিষের মতো ঢুকছে। তার সারা শরীরে কাঁপন শুরু হয়। মাফিয়া রাজা? আমি আমি কার সাথে মিশেছি এতদিন? এই শহরের সবচেয়ে বড় ক্রিমিনালের সাথে। আর রাজ, সে কি শুধুই আমার কাছে আসার একটা পথ? প্রথমটা সত্যি। আমার একটা বড় প্রজেক্ট ছিল, সেখানে এখানকার স্বরাষ্ট্রমন্ত্রী আবরারের আন্ডারে ছিল সমস্ত কাজ। কিন্তু সেই আবরার আমার বিজনেস থেকে প্রায় 20 কোটি টাকা সরিয়ে দিয়ে উধাও হয়ে যায়। আমার সাম্রাজ্যে এই ক্ষতি মেনে নেওয়ার মতো নয়। তাকে খুঁজে বের করাটা আমার কাছে ব্যবসায়িক প্রয়োজন ছিল। নিলয় একটু
এগিয়ে গিয়ে একটি চেয়ারে বসে। তার দৃষ্টিতে এখন শুধু সত্য বলার প্রত্যয়। নিলয় আবার বলে, আমি তাকে পাগলের মতো খুঁজছিলাম। খোঁজ নিয়ে জানতে পারি তার পরিবারের একজন সদস্য এই শহরের একটি কলেজে পড়ে। আর সেই পরিচিত ব্যক্তিটা হলে তুমি। তোমার দাদি দুজন ছিল। তোমার বাবার সৎ ভাই হলো স্বরাষ্ট্রমন্ত্রী আবরার। আর তোমার বাবা আবরারের সাথে যোগাযোগ বহু বছর ধরে রাখেনি। তুষি দীর্ঘশ্বাস ফেলে একটা মাথায় হাত দিয়ে সে বলে, আমার চাচা আবরার, তার মানে আপনি আমার পিছু নিয়েছিলেন সেই টাকার জন্যে? আমার সরলতা, আমার বিশ্বাস, সবকিছুর সুযোগ নিয়েছেন আপনি। নিলয় এবার উঠে দাঁড়ালো। তার কণ্ঠস্বরে ধীরতা লেগে আছে। সে তুষির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি প্রথমে জানতাম না তোমার চাচাই আবরার। শুধু জেনেছিলাম তার পরিচিত কেউ কলেজে পড়ে। আমি তাকে খুঁজে বের করতে তোমাকে আমার ফাঁদ হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম। রাজ নামে তোমার সাথে পরিচিত হই। কিন্তু নিলয় তুষির দিকে এক পা এগিয়ে গেল। এবার তার চোখে আর কাঠিন্য নেই, শুধু গম্ভীর আবেগ লেগে আছে। সে বলে, কিন্তু সব হিসেব পাল্টে গেল তুষি। আমার উদ্দেশ্য ছিল আবরারের খবর পাওয়া, তোমার কাছ থেকে তথ্য নিয়ে আমার টাকা উদ্ধার করা। কিন্তু তোমার সরলতা, তোমার হাসি, তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত, সেগুলো আমাকে বদলে দিতে শুরু করে। আমি তোমাকে ভালোবেসে ফেলি, পাগলের মতো ভালোবাসি। এই অন্ধকার জগতের রাজা, যার হৃদয় পাথরের মতো শক্ত, সে তোমার জন্য কাচের মতো ভঙ্গুর হয়ে গেল। তাই তোমার জন্য চলে আসি এখানে। আমার কাছে এখন 20 কোটি টাকাও তুচ্ছ যদি তার বদলে তোমাকে হারাতে হয়। তুষি থমকে যায়। তার মনে পড়ে রাজের আন্তরিকতা, তার যত্ন। একটা মাফিয়ার রাজা যে কিনা এত বড় ক্ষতির কথা ভুলে গিয়ে তার জন্য ছুটে এসেছে। তুষির কণ্ঠস্বর নরম হয়ে আসে। সে বলে, আমি বিশ্বাস করব কি করে? মাফিয়া কখনোই ভালোবাসতে পারে না। আপনি শুধু আমায় ইউজ করতে চেয়েছেন। নিলয় তুষির কাছে এসে তার হাত দুটো ধরে। এবার তুষি হাত সরিয়ে নেয় না। নিলয় বলে, আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি তুষি। আমি তোমাকে মিথ্যা বলতে পারতাম, কিন্তু বলিনি। আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু আমার ভালোবাসাটা খাঁটি। গত 3 দিন আমি আমার অফিসের গুরুত্বপূর্ণ কাজ আর তোমার চাচার খোঁজ করছিলাম। আমি খবর পেয়েছি তোমার চাচা আবরার তোমাকে ব্যবহার করতে চেয়েছিল। তাই সে তোমাকে তুলে নেবার জন্য তার গুন্ডা মাফিকে পাঠাই কলেজে। সে আবারও আসবে তুষি। তোমার জীবন এখন ঘোর বিপদে। তোমাকে রক্ষা করার জন্য আমার এই মাফিয়া ক্ষমতার প্রয়োজন। আমি মাফিয়া হতে পারি, আমার হাতে হয়তো রক্ত লেগে আছে, কিন্তু আমি তোমার ক্ষতি হতে দেব না। আবরার তোমাকে আঘাত করার আগে আমি তাকে শেষ করব। তোমাকে এখন আমার সুরক্ষা দরকার। তুমি রাজকে ভালোবেসেছিলে, এবার মাফিয়া নিলয়কেও ভালোবাসো। আমি রাজ, যে তোমাকে রক্ষা করতে পারে। তুষি কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে। তার ভেতরে দ্বিধা ও ভয় এক ভয়াবহ যুদ্ধে মেতেছে। রাজের প্রেম নাকি নিলয়ের অন্ধকার জীবন। কিন্তু এই মুহূর্তে তার সামনে যে লোকটা দাঁড়িয়ে, তার চোখে সে শুধু আবেগ আর সুরক্ষা দেখছে। তুষি ধীরে ধীরে চোখ খোলে। তার চোখে এখন অশ্রুর বদলে এক ধরনের স্থিরতা। আপনি বলছেন আপনি আমায় ভালোবাসেন? এই বিপদের মুখেও আমার সাথে থাকতে চান আপনি? আমি তোমাকে ছাড়া বাঁচব না তুষি। আমার জীবনে এর চেয়ে বড় সত্য কিছু নেই। আমি রাজ হিসেবে তোমার পাশে ছিলাম, নিলয় হিসেবে তোমার ঢাল হয়ে থাকব। আমাকে শুধু এইটুকু বিশ্বাস দাও, তুমি আমার হাত ছেড়ে যাবে না। তুষি ধীরে ধীরে নিলয়ের দিকে এগিয়ে যায়। তার সব ভয়, সব অবিশ্বাস যেন এক লহমায় দূর হয়ে যায়। তার মনে হলো যে মানুষটা তার জীবনের এত বড় সত্য এভাবে তার সামনে তুলে ধরেছে, সে তাকে ঠকাতে পারে না। নিলয়ের বুকে মাথা রেখে সে কেঁদে উঠল। আমি আমি আপনাকে বিশ্বাস করলাম নিলয়। আমার খুব ভয় করছে, কিন্তু আপনি ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। আপনি আমার রাজ, আপনি আমার নিলয়। আমার ছেড়ে যাবে না তো? নিলয় তুষিকে শক্ত করে জড়িয়ে ধরে। তার চুলে বিলি কেটে দেয়। তার কণ্ঠস্বর আবেগে কেঁপে ওঠে। কখনোই না আমার রানী, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এই জীবনটা তোমার জন্য, আর এই ক্ষমতাও তোমার সুরক্ষার জন্য। আমরা একসঙ্গে এই লড়াই লড়ব। আবরারকে আমি খুঁজে বের করব, আর তুমি আমার সাথে থাকবে। নিলয় তুষিকে আলতো করে ধরে তার মুখের দিকে তাকালো। তাদের চোখে এখন গভীর ভালোবাসা। নিলয় ভালোবাসার সাথে মিশিয়ে প্রতিজ্ঞা করলো তুষির জন্য সে তার জীবনের সবটুকু বাজি রাখবে।
নিলয়ের ফ্ল্যাটটি যেন বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক দুর্গ। তুষির কাঁধ থেকে ভয় আর সন্দেহের ভার নেমে গেলেও নতুন এক অজানা আশঙ্কার শীতল স্রোত বইছে তার শিরায়। নিলয় তাকে সবটা খুলে বলার পর তুষি সিদ্ধান্ত নিয়েছে সে এই ভয়ঙ্কর প্রেমের সঙ্গেই থাকবে। তুষি নিলয়ের বুক থেকে সরে এসে বলে, আবরার মানে আমার চাচা, সে এত নিচে নামতে পারে? সে সত্যি আমায় তুলে নিতে লোক পাঠিয়েছিল? শান্ত হও। সে শুধু তোমার ক্ষতি করতে চায় না, সে আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। কারণ আবরার জানে তুমি আমার জীবনের সবচেয়ে দুর্বল জায়গা। গত 3 দিন আমি আমার লোকজনকে প্রস্তুত করেছি। মাফিকে আমি দেখেছি, সে এখন আমার নজরে। কিন্তু আবরার এত সহজে ধরা দেবে না। সে সম্ভবত শহর ছেড়ে পালানোর চেষ্টা করবে। তাহলে এখন কি করা উচিত আমাদের? তোমার সুরক্ষা সবার আগে। আমি চাই তুমি আমার সবচেয়ে সুরক্ষিত আস্তানায় চলে যাও। কিন্তু আবরার যদি জানতে পারে যে তুমি আমার কাছে সুরক্ষিত, তবে সে তার পরিকল্পনা পাল্টে দেবে। আমাদের তাকে বোকা বানাতে হবে। ঠিক পরের দিন নিলয় তার নিরাপত্তা কর্মীর সংখ্যা দ্বিগুণ করে দেয়। কিন্তু মাফিয়া কিং নিলয়ের পরিকল্পনাকেও ছাপিয়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী আবরারের প্রতিশোধের স্পৃহা। আবরার গোপনে শহরে ফেরে এবং নিলয়ের দুর্বলতার সুযোগ নেয়। গভীর রাতে তুষি নিলয়ের অ্যাপার্টমেন্টের সুরক্ষিত কক্ষে ঘুমাচ্ছিল। হঠাৎ তীব্র শব্দে তার ঘুম ভেঙে গেল। দরজায় ধাক্কা মারার আওয়াজ। একজন নিরাপত্তা কর্মী হাঁপাতে হাঁপাতে দরজার ওপার থেকে চিৎকার করে উঠল, স্যার আবরার, সে অন্য পথ দিয়ে আমাদের সুরক্ষিত বেষ্টনী ভেঙে দিয়েছে। তারা সরাসরি আসছে। নিলয় আগে এমন কিছুর জন্য প্রস্তুত ছিল। সে মুহূর্তে বন্দুক হাতে তুলে নিল, কিন্তু তুষিকে লুকানোর সময় পেল না। আবরারের লোকজনের মধ্যে ছিল মাফিও। তারা সংখ্যায় বেশি আর তাদের হাতে ভারী অস্ত্র। নিলয় তুষিকে আড়াল করে বলে, তুমি লুকানোর চেষ্টা করো তুষি, এক্ষুনি। কিন্তু দেরি হয়ে গিয়েছিল। দরজায় গ্রেনেড বিস্ফোরণের মতো আঘাত হানলো আবরারের লোক। মাফি বিশালাকার শরীর নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে। পেছনে আবরার, তার চোখে উন্মাদ প্রতিহিংসা। আবরার হাসতে হাসতে বলে, নিলয়, মাফিয়া কিং, আমি জানতাম এ মেয়ে তোমার দুর্বলতা। কোথায় লুকাবে একে? ওকে মারলে তুমিও শেষ। নিলয় বিদ্যুৎ গতিতে গুলি চালালো। মাফি পাশে সরে গেলেও তার একজন লোক আহত হয়। আবরার সুযোগ বুঝে বন্দুক নিলয়ের দিকে তাক করে। নড়বি না, যদি নড়িস তোর রানীকে শেষ করে দেব। ঠিক সেই মুহূর্তে আবরারের জন্য একজন লোক তুষিকে ধরে ফেলে। তুষি প্রাণপণে চিৎকার করে উঠল। নিলয়? নিলয়ের হাত কেঁপে ওঠে। সে মাফিয়া কিং হতে পারে, কিন্তু প্রিয়তমার জীবন ঝুঁকির মুখে দেখে তার পেশাদারি শীতলতা উধাও। সে বন্দুক নামিয়ে আনে। আবরার, তুমি কি চাও? টাকা? সব নিয়ে নাও। না নিলয়, এখন টাকা নয়, প্রতিশোধ চাই। তোমার অহংকার ভাঙতে চাই। এই মেয়েটাকে আমি তোমার চোখের সামনে তুলে নিয়ে যাব। তুমি কিছুই করতে পারবে না। আবরার তুষিকে জোর করে টেনে নিয়ে যায়। তুষির চোখে জল, কিন্তু তার দৃষ্টি নিলয়ের দিকে। সেই দৃষ্টিতে ছিল নীরব অনুরোধ, আমাকে বাঁচাও। নিলয় আকাশ কাঁপানো চিৎকার করে বলে, আবরার, খবরদার, এর ফল ভালো হবে না। কিন্তু ততক্ষণে তারা তুষিকে নিয়ে বেরিয়ে গেছে। আহত নিলয় তার হাতে থাকা বন্দুকটা মেঝেতে ছুঁড়ে ফেলল। তার সারা শরীর কাঁপছে, কিন্তু প্রতিশোধের আগুন তাকে আবার স্থির করে দিল। 5 ঘন্টা পর নিলয় আর এক মুহূর্ত নষ্ট করে না। তার নিজের নিরাপত্তা বাহিনী এবং মাফিয়া জগতে বিশ্বস্ত লোকজনের সাহায্য সে দ্রুত আবরারের আস্তানা খুঁজে বের করে। শহরের উপকণ্ঠে একটি পরিত্যক্ত গুদাম ঘরে থাকে সে। নিলয় একা গুদামের দিকে এগিয়ে গেল। তার হাতে দুটো অত্যাধুনিক পিস্তল। তার চোখে এখন শুধু তুষিকে মুক্ত করার জেদ। সে এখন আর রাজ নয়, সে অন্ধকারে সেই রাজা নিলয়। ভেতরে ঢুকতেই আবরারের লোকজনের সাথে তার তুমুল সংঘর্ষ শুরু হলো। গুলির শব্দে গুদামঘর কেঁপে উঠল। একাই সে 3 জনকে ধরাশায়ী করল। মাফি তাকে রুখতে আসে। বিশালাকার মাফি নিলয়ের দিকে তেড়ে আসলো। নিলয় দ্রুত পিস্তল পিছনে রেখে নিজের হাত দিয়ে মাফির সাথে লড়তে শুরু করে। কিছু সময় পর মাফির পেটে ছুরি ঢুকিয়ে দেয় নিলয়। নিলয় তখন তুষিকে দেখতে পায়। তুষি একটি চেয়ারের সাথে বাঁধা, তার মুখ কাপড়ে আটকানো। পাশে দাঁড়িয়ে বন্দুক হাতে আবরার। আবরার বন্দুক তুষির মাথায় ঠেকিয়ে বলে, নিলয়, যথেষ্ট হয়েছে। আর এক পায়ে গলে তোর রানী শেষ। আবরার,
তাকে ছেড়ে দে, আমি একা তোর কাছে এসেছি, এই টাকা নিয়ে নে। নিলয় একটি ছোট্ট ব্যাগ ছুঁড়ে দিল, তাতে ছিল কয়েক কোটি টাকা। আবরার পাগলের মতো হাসতে হাসতে বলে, টাকা? এখন টাকা আমার কাছে খেলনা। তোর এই অসহায় মুখ দেখতে চাইছিলাম আমি। আবরার ট্রিগারে চাপ দিতে যাবে, মুহূর্তের মধ্যে নিলয় পকেটে রাখা একটি ছুরি মারে ওর দিকে। ছুরিটি সরাসরি আবরারের হাতে গিয়ে লাগে, বন্দুক ছিটকে পড়ে হাত থেকে। নিলয় বিদ্যুৎ গতিতে আবরারের দিকে ছুটে গেল। তুই আমার ভালোবাসা কেড়ে নিতে চেয়েছিলি। নিলয় আবরারকে ধরে মাটিতে ফেলে দিল। তাদের মধ্যে শুরু হলো চূড়ান্ত সংঘাত। মাফিয়া কিং নিলয় তার সমস্ত ক্রোধ আর প্রতিশোধের আগুন দিয়ে আবরারকে আঘাত করতে লাগলো। আবরার প্রতিরোধ করার চেষ্টা করলো, কিন্তু নিলয়ের হাতে তার সব শক্তি যেন শেষ হয়ে যাচ্ছিল। অবশেষে একটি নির্মম আঘাতে আবরার চিরচরে নিস্তেজ হয়ে গেল। নিলয় উঠে দাঁড়ালো, তার শরীর রক্তে ভেজা, কিন্তু তার চোখে তখন স্বস্তি। সে দ্রুত তুষির কাছে গেল। নিলয় দ্রুত তুষির বাঁধন খুলতে খুলতে বলে, তুমি ঠিক আছো? তুষি নিলয়কে জাপটে ধরে, তার শরীরের কাঁপুনি নিলয়ের শক্তি অনুভব করে শান্ত হলো। নিলয়, আমি জানতাম আপনি আসবেন, আমি ভয় পাইনি, কারণ আমি বিশ্বাস করেছিলাম আপনাকে। নিলয় তুষিকে শক্ত করে জড়িয়ে ধরে, তার হৃদস্পন্দন জানান দিচ্ছে সে এই চরম পরীক্ষায় পার হয়েছে। তোমাকে ছাড়া আমার জীবন অর্থহীন হয়ে যেত তুষি। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আর কোনো বিপদ তোমার কাছে ঘেঁষতে পারবে না। আমি তোমাকে রক্ষা করব সব সময়। আমার সব ক্ষমতা তোমার জন্য। তুষি নিলয়ের চোখে গভীর ভালোবাসার দৃষ্টিতে তাকালো। সে দেখে এই মাফিয়া কিং এর অন্তরে কতটা প্রেম লুকিয়ে আছে। তুষি নিলয়ের রক্তে ভেজে গালে হাত বুলিয়ে বলে, আমি এই জীবন চেয়েছিলাম না নিলয়, কিন্তু আপনার ভালোবাসা, এটাই আমার এখনকার সত্য। আমি ভালোবাসি আপনাকে, এই মাফিয়াকে, এই রাজকে, সবটাকেই। তুমি আমার জীবনের আলো তুষি। আমার অন্ধকার জীবন তোমার জন্য অপেক্ষা করছে। এবার থেকে আমাদের কোনো লুকোচুরি নেই। তুমি আমার সাথে থাকবে। আমরা নতুন করে জীবন শুরু করব একসাথে। নিলয় তুষিকে কোলে তুলে নিল। গুদাম ঘরের বাইরে তখনও রাত, কিন্তু নিলয় ও তুষির হৃদয়ে এখন নতুন সকাল। প্রেম আর সুরক্ষার এক নতুন বাঁধন তৈরি হলো, যা মাফিয়া জগতের সমস্ত বিপদকে অতিক্রম করার ক্ষমতা রাখে। আসসালামু আলাইকুম।